দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর ভালো কেনই বা থাকবো না। অ্যাক্সিস মেডিকেল স্কুল আমাদের জন্য নিয়মিত আয়োজন করে যাচ্ছে এক্সক্লুসিভ সব লাইভ সেশনের। বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে চলে এসেছি অ্যাক্সিস মেডিকেল স্কুল কর্তৃক আয়োজিত অ্যানাটমি রিটেন সেশনের সর্বশেষ পর্ব নিয়ে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, অ্যানাটমি রিটেন সেশনের সর্বশেষ পর্ব নিয়ে। আজকের এই পুরো সেশন জুড়ে আপনাদের হোস্ট হিসেবে আমি আছি ক্যাডেট জিনান বিন্নুর। অধ্যয়নরত আছি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ দ্বিতীয় বর্ষে। আর আমার সাথে যিনি গেস্ট হিসেবে আছেন, বরাবরের মতোই আমাদের শ্রদ্ধেয় সীমান্ত মাদক ভাইয়া। ভাইয়া অধ্যয়নরত আছেন গ্রিন লাইফ মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে। ভাইয়াকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম জিনান, আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো আছি। আপনাকে দেখে আরো বেশি ভালো লাগছে। প্রিয় দর্শক, আজকের এই সেশনটি আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন, অ্যানাটমি রিটেন সেশনের সর্বশেষ পর্ব। তো প্রিয় দর্শক, আজকে যেহেতু সর্বশেষ পর্ব, অবশ্যই এটি আমাদের জন্য একটা বিশেষ পর্ব। এবং আজকের ক্লাসের সেশন শেষে আমরা চেষ্টা করব আমাদের শ্রদ্ধেয় গেস্টের কাছ থেকে গুরুত্বপূর্ণ সব ট্রিক্স এন্ড টিপস জেনে নেওয়ার জন্য। তো অবশ্যই যারা এখন লাইভটি দেখছেন তারা একদম লাইভের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এবং অবশ্যই আপনাদের সকল বন্ধুদের মেনশন করবেন। আপনাদের যত ধরনের প্রশ্ন আছে সব কিন্তু আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। এবং আমাদের এই লাইভটি আপনারা অনেক বেশি করে শেয়ার করে দিন, যাতে আপনার কোনো বন্ধু আমাদের এই লাইভটি মিস না করে যায়। তো প্রিয় দর্শক, ক্লাস শুরুর আগে আর খুব বেশি কথা বাড়াতে চাই না। আমরা চলে যাব আমাদের ক্লাস সেশনে। ক্লাস সেশনের ঠিক পরেই আমরা কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমি লাইভটি হস্তান্তর করে দিচ্ছি আমাদের শ্রদ্ধেয় গেস্ট, আমার প্রিয় ভাইয়া সীমান্ত মাদক ভাইয়ার কাছে। ভাইয়া, আপনার কাছে আমি লাইভটি হস্তান্তর করছি। আপনি ক্লাস সেশনটি পরিচালনা করুন। ইনশাআল্লাহ ক্লাসের পর আমরা টিপস এন্ড ট্রিক্স নিয়ে আবার হাজির হব। আচ্ছা, তাহলে চলে যাই আমাদের কোয়েশ্চেন গুলোতে। তাহলে আমাদের প্রিভিয়াস সেশনে আমরা ইউরিনারি সিস্টেমটা শেষ করে মেল জেনিটাল সিস্টেমের কিছু অ্যাসোসিয়েটেড যে ভিসেরা গুলো আছে, প্রস্টেট, স্ক্রোটাম, সেখান থেকে কি কি রিটেন কোয়েশ্চেন গুলো আসে সেগুলো দেখেছিলাম। আজকে আমরা মেল জেনিটাল সিস্টেমের একদম সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা, টেস্টিস, সেটার কোয়েশ্চেন দেখবো। আর তারপর ফিমেল জেনিটাল সিস্টেমের সব রকমের যতগুলো রিটেন কোয়েশ্চেন আছে সবগুলো দেখবো। সো প্রথমেই দেখতে পাচ্ছি যে টেস্টিসের ফার্স্ট কোয়েশ্চেনটাই দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ড্র এন্ড লেবেল দ্য হিস্টোলজিক্যাল বা লাইট মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ টেস্টিস। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই ফিগারটা আঁকতে হবে। এটা আমরা ইউজুয়ালি আমাদের হিস্টোলজি খাতায় আমরা এই ফিগারটা আঁকি। তো এই ফিগারটা যখন আঁকবো তখন আমাদের উপরে এটার কভারিংটা দেখাতে হবে, অর্থাৎ টুনিকা অ্যালবুজিনিয়া, টুনিকা ভাস্কুলোসা। টেস্টিসের ইন্ট্রিনসিক কভারিং এর মধ্যে এই তিনটা কভারিং এই ডাইরেক্টলি মাইক্রোস্কোপ স্লাইডে দেখা যায়। তারপর এই কভারিং থেকে কিছু মানে নর্মাল অন্যান্য বিসারের মতনই কিছু কানেকটিভ টিস্যু সেপ্টা এসে এই টেস্টিসটাকে ডিফারেন্ট জাস্ট সেকশনসে ভাগ করে দিবে। আর এই সেকশনস এর মধ্যে সবচেয়ে কমন, সবচেয়ে ক্যারেক্টারিস্টিক যে স্ট্রাকচারটা হবে সেটা সেমিনিফেরাস টিউবিউলস। তো এটা এই সেমিনিফেরাস টিউবিউলস। এখন আমরা যখন রিটেনের খাতায় ছবিটা আঁকবো তখন সেমিনিফেরাস টিউবিউলস এর যে স্পেসিফিক সেল গুলো থাকে সেগুলো কিন্তু আমাদেরকে একটু ভালো মতন ডিস্টিংগুইশ করে দেখাতে হবে। সো মানে এক্স্যাক্টলি এরকম ভাবে ফিগারটা আঁকতে কিন্তু সেটা সম্ভব হবে না। তো এই সেমিনিফেরাস টিউবুলার পোর্শনটা আমরা বেসিক্যালি এরকম ভাবে একটা আঁকার চেষ্টা করতে পারি। তো এটা একে দত্ত থেকে ডায়াগ্রামটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেমিনিফেরাস টিউবুলস এর মধ্যে একটা বেসমেন্ট মেমব্রেনের উপরে একদম সাথে যে সেলটা থাকে সেটা সার্টোলি সেলস। সার্টোলি সেল একটা আরেকটার সাথে অনেক টাইট জাংশন দিয়ে এগুলো কানেক্টেড থাকে। সো এটা ফর্ম করে একটা ব্যারিয়ার ফর্ম করে, যেটাকে বলা হয় ব্লাড টেস্টিস ব্যারিয়ার। সার্টোলি সেলের ভিতরে স্পার্মেটোগোনিয়া এবং স্পার্মেটোজেনেসিসের যে ডিফারেন্ট সেলস গুলো আছে, যেটা আমরা আমাদের জেনারেল এমব্রিওলজি সেশনে পড়েছিলাম স্পার্মেটোজেনেসিসের প্রসেসটা। সেই লাইনের ডিফারেন্ট সেলস আমরা দেখতে পারবো। প্রাইমারি স্পার্মেটোসাইট, সেকেন্ডারি স্পার্মেটোসাইট, টাইপ এ এন্ড টাইপ বি স্পার্মেটোগোনিয়া, এগুলো দেখতে পারবো। আর সবচেয়ে লুমিনাল দিকে, মানে সবচেয়ে ভিতরের দিকে আমরা ম্যাচিওর স্পার্মেটিকটা দেখতে পারবো, অর্থাৎ যে স্পার্মেটিক গুলো টেইল আছে। সো লুমেনের দিকে অনেক টেইলের মতো অনেক লাইন দিয়ে আমাদেরকে জিনিসটা বুঝাতে হবে। সো এটা হবে সেমিনিফেরাস টিউবিউলস স্ট্রাকচার। আর বাইরে আমরা নর্মালি কানেকটিভ টিস্যু, যেগুলো কানেকটিভ টিস্যু, ফাইবার, সেলস, দেন ব্লাড ভেসেলস, এগুলো আঁকবো। আর সাথে আরেকটা জিনিস যেটা দেখাতে হবে বা যেটা আমাদেরকে লেবেলিং করতে হবে ঠিক মতো, সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক, যেটা
সেটা হচ্ছে আমাদেরকে রাইট। সো এই যে এখানে দেখতে পাচ্ছি ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডি, সেই সেলগুলো হচ্ছে আমাদেরকে এখানে লেবেল করে দেখাতে হবে। সো এই স্ট্রাকচার গুলো নিয়ে ওভারঅল হবে হচ্ছে আমাদের টেস্টিসের লাইট মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। ওকে, তারপরে কোশ্চেনটা চলে আসছি যে ওয়্যার ডাজ টেস্টিস ডেভেলপ, বা টেস্টিসের যে ডিসেন্ট রিলেটেড সেই কোশ্চেনটা, ডিসেন্টের পাথওয়ে এবং কিভাবে হচ্ছে কেন হচ্ছে ডিসেন্টটা হয়, এই কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি। সো টেস্টিসের যে এমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্ট সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ পরে দেখব, যখন আমরা হচ্ছে ফুল জেনিটাল সিস্টেমের ওভারঅল ডেভেলপমেন্ট বা একসাথে পড়ার চেষ্টা করব। আপাতত এখানে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্পেসিফিক্যালি টেস্টিসের ডিসেন্টের ব্যাপারে। সো টেস্টিসের ডিসেন্টের ব্যাপারে এটা আমরা জানি যে টেস্টিস অ্যাকচুয়ালি ডেভেলপ করে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের লাম্বার রিজনটাতে। তারপরে হচ্ছে ডিউরিং দি ইন্ট্রাইউটেরাইন লাইফ ওই টেস্টিস ডিসেন্ট করে যায় স্ক্রোটামের মধ্যে। এখন ডিসেন্ট কেন করে বা ওয়াই দ্য টেস্টিস ডিসেন্ট ইনটু দ্য স্ক্রোটাম, এটা আমরা ফিজিওলজিতে অনেক ডিটেইলে পড়ে থাকি যে স্পারমেটোজেনেসিসের যে অপটিমাম টেম্পারেচার সেটা হচ্ছে আমাদের বডির কোর টেম্পারেচার চেয়ে কম। সো টেস্টিস প্রপারলি স্পারমেটোজেনেসিস করতে হলে তাকে হচ্ছে বডি ক্যাভিটি ছেড়ে অন্য একটা কম্পার্টমেন্টে যেতে হবে। সো সেটাই হচ্ছে সেটার কারণেই হচ্ছে টেস্টিস এই বডি পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা ছেড়ে আলটিমেটলি স্ক্রোটামে চলে যায়। আর সেটা যদি না যায় তাহলে হচ্ছে স্পারমেটোজেনেসিস যেটা সেটা প্রসেসটা হবে না, এবং টেস্টিসের হচ্ছে আলটিমেটলি ইনভলিউশন এজেনেসিস এগুলো হয়ে যাবে। সো এটা হচ্ছে কেন টেস্টিস হচ্ছে ডিসেন্ট করে। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে ট্রেস দ্য পাথওয়ে অফ ডিসেন্ট অফ দি টেস্টিস। এই জিনিসটা অনেক সুন্দর মতো লেখা আছে আমাদের বিডি 84 বইটাতে, ওখানে পয়েন্ট করে হচ্ছে টাইম দিয়ে এই জিনিসটা লেখা আছে। সো টেস্টিসের বেসিক পাথওয়েটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে সে ইনগুইনাল ক্যানেল হয়ে দেন হচ্ছে স্ক্রোটামে চলে যাবে। সো এখানে বলা আছে যে টেস্টিস ইট রিচেস দি আইলিয়ার ফোসা বাই দি 3rd month, ইট রেস্টস এট দি ডিপ ইনগুইনাল রিং ফ্রম দি 4th to 6th month, traverses the inguinal canal during the 7th month, reaches the superficial inguinal ring by the 8th month, and reaches the bottom of the scrotum by the 9th month. So এটা হচ্ছে টেস্টিসের যে ডিসেন্টের যে পাথওয়েটা উইথ মানে দ্য টাইম পিরিয়ড, সেটা হচ্ছে আমাদের বিডি 84 বলা আছে। তারপরে কোয়েশ্চেনটা আসতে পারে যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট আর রেসপন্সিবল ফর দ্য ডিসেন্ট অফ টেস্টিস। ফার্স্ট পয়েন্টই হচ্ছে গাবার্নাকুলাম টেস্টিস, এটাকে বলা হয় ইট ইজ দ্য মেইন গাইডিং ফোর্স অফ ডিসেন্ট। এই গাবার্নাকুলাম টেস্টিসটাই হচ্ছে যেটা ফিমেলের ক্ষেত্রে ব্রড লিগামেন্ট অফ ইউটেরাস নামের একটা লিগামেন্ট থাকে, ওটার হোমোলোগাস ইন কেস অফ মেল। সো আমরা সরি ব্রড লিগামেন্ট সরি রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস। সো এই গাবার্নাকুলাম টেস্টিসটা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন লাইফে একটা ফাইব্রোমাস্কুলার স্ট্রাকচার এটা, যেটা হচ্ছে এই ইন্ট্রাইউটেরাইন লাইফে কন্ট্রাক্ট করে এই টেস্টিসটাকে হচ্ছে এই ইনগুইনাল ক্যানেল দিয়ে পুল করে স্ক্রোটামে নিয়ে আসে, এবং যখন এই জিনিসটা একদম কন্ট্রাকশন হয়ে যায়, ছোট হয়ে যায়, তখন এটাকে বলা হয় স্ক্রোটাল লিগামেন্ট। সো গাবার্নাকুলাম টেস্টিস হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার। ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারটা যখন বাড়ে তখন হচ্ছে এই টেস্টিসটাকে ইনগুইনাল ক্যানেলে ডিসেন্টটা করতে হেল্প করে। ইন্ট্রা অ্যাবডোমিনাল টেম্পারেচার, যেটা হচ্ছে কিছুক্ষণ আগে বললাম, এটা হচ্ছে মেইন রিজন। তারপর হচ্ছে আর্চড ফাইবারস অফ দি ইন্টারনাল অবলিক। এই আর্চড ফাইবারস অফ দি ইন্টারনাল অবলিকই কিন্তু হচ্ছে আমাদের ইনগুইনাল ক্যানেলের রুফ ফর্ম করে। সো এই রুফটা যখন কন্ট্রাকশন হয় তখন হচ্ছে এই ইনগুইনাল ক্যানেল দিয়ে টেস্টিসটাকে নামতে সাহায্য করে সেটা। তারপর একটা পয়েন্ট হচ্ছে আনকার্লিং অফ ফিটাল কার্ভেচারস। এই ফিটাল কার্ভেচার আনকার্লিং হলে যেমন কিডনি যেমন উপরে উঠে যায়, তেমনি টেস্টিস হচ্ছে নিচে নেমে যায়। আর লাস্টলি ইন্টারনাল সিক্রেশন অফ দি ফিটাল টেস্টিস বা হরমোনস ফ্রম দি ফিটাল টেস্টিস, এটাকে বলা হয় ইট ইজ দি মেইন ড্রাইভিং ফোর্স অফ ডিসেন্ট। সো গাবার্নিকুলাম টেস্টিস হচ্ছে দ্য মেইন গাইডিং ফোর্স, সে হচ্ছে রাস্তা দেখা দেয়, আর এই হরমোনস হচ্ছে মেইন ড্রাইভিং ফোর্স, সেই হচ্ছে এই টেস্টিসটাকে নিচে নামতে সবচেয়ে বড় ভূমিকা সেই প্লে করে থাকে। তো এটাই ইজ অল অ্যাবাউট দি ডিসেন্ট অফ দি টেস্টিস। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি রাইট অ্যাবাউট দি ব্লাড টেস্টিস ব্যারিয়ার এবং এটার ফর্মেশন এবং এটার ফাংশন। সো ব্লাড টেস্টিস ব্যারিয়ারটা আমি কিছুক্ষণ আগে দেখলাম, এই যে সার্টোরি সেলস গুলো থাকে বেসমেন্ট মেমব্রেনের উপর, তারা হচ্ছে একটা এটার সাথে টাইট জাংশন দিয়ে কানেক্টেড থাকে। আমরা জানি যে ইন্টারসেলুলার জাংশনের মধ্যে যেগুলো আছে, টাইট জাংশন হচ্ছে কোনো কিছু পারমিট করে না তার এক সাইড থেকে আরেক সাইডে যেতে। সো এই টাইট জাংশন দিয়ে হচ্ছে ফর্ম হয় ব্লাড টেস্টিস ব্যারিয়ার। এখন ব্লাড টেস্টিস ব্যারিয়ারটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স থেকে, এটার ইম্পর্টেন্সটা হচ্ছে যে আমরা জানি মেলের ক্ষেত্রে স্পারমেটোজেনেসিসটা শুরু হয় হচ্ছে একদম পিউবার্টি থেকে, অর্থাৎ পিউবার্টির আগ পর্যন্ত, কিন্তু পিউবার্টির আগে কিন্তু যে স্পারমেটোজেনেসিসের প্রসেস বা ম্যাচিউর স্পারমেটিডার প্রেজেন্সটা কিন্তু হিউম্যান বডিতে থাকে না। তো সেই ক্ষেত্রে যখন হচ্ছে এই পিউবার্টি থেকে হঠাৎ করে এই স্পার্মের প্রেজেন্সটা চলে আসে, তখন হচ্ছে আমাদের বডির যে হোয়াইট ব্লাড সেল বা আমাদের বডির যে ইমিউন সিস্টেম, সেটা কিন্তু এই স্পার্মের অ্যান্টিজেন গুলোকে একটা ফরেনার হিসেবে চিনতে পারে, যেহেতু এত বছর ধরে সেটা ছিল না, এখন হঠাৎ করে চলে আসলো।
সো এই যে স্পার্মের যে অ্যান্টিজেন সেটা যদি আম, এই ব্লাড টেস্টিস ব্যারিয়ার ক্রস করে করে যেতে পারতো, বা বাইরে থেকে ব্লাডটা যদি এই যে স্পার্মের যে হচ্ছে অ্যান্টিজেন সেটা যদি বাইরে থেকে ব্লাড এসে এটাকে ডিটেক্ট করতে পারতো, তখন হচ্ছে অ্যান্টি স্পার্মিক অ্যান্টিবডিজ তৈরি হতো আমাদের বডিতে, যেটা হচ্ছে স্পার্মেটোজেনেসিসটাকে সাপ্রেস করে ফেলতো। সো এই ব্লাড টেস্টিস ব্যারিয়ারের মেইন ফাংশনটাই হচ্ছে এটা, যে it acts as a barrier to prevent the production of antispermic antibody, which would cause the suppression of spermatogenesis. সো এটা আমাদের কোয়েশ্চেন গেল। নেক্সট কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি, ড্র এন্ড লেবেল স্ট্রাকচার অফ দি সেমিনিফেরাস টিউবুল। সেটা হচ্ছে তাহলে আমরা এরকম একটা ফিগার রেখে দিব, তখন হচ্ছে রেস্ট অফ দি টেস্টিস রাখতে হবে না। আর কেন আনডিসেন্ডেড টেস্টিস ইনফার্টিলিটি কজ করবে, কারণ হচ্ছে ওই বডি টেম্পারেচার যেটা সেটা হচ্ছে স্পার্মেটোজেনেসিস এর টেম্পারেচার হচ্ছে একটু বেশি, সেটা সেই টেম্পারেচারে টেস্টিস থাকতে থাকতে স্পার্মেটোজেনেসিস হবে না, উল্টা টেস্টিসটাই হচ্ছে পরবর্তীতে ইনভলভ করে যাবে, ডিজেনারেট করে যাবে। সো টেস্টিস থেকে হচ্ছে কমনলি এই কোয়েশ্চেন গুলো আসে। ডেভেলপমেন্টটা বাদ দিয়ে আমরা রেস্ট অফ দি কোয়েশ্চেন অলরেডি দেখে গেলাম। এখন আমরা চলে যাই নেক্সট টপিকে। নেক্সট টপিক হচ্ছে ফিমেল জেনিটাল সিস্টেম, আমরা চলে যাবো। সো ফিমেল জেনিটাল সিস্টেম শুরু থেকে আসি, শুরুতে ওভারি পড়ে। সো ওভারি থেকে ফার্স্ট কোয়েশ্চেনটাই হচ্ছে লাইট মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ ওভারি। সো এটাই হচ্ছে আমাদের লাইট মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ দি ওভারি। এখানে আমাদেরকে যে জিনিসটা দেখাতে হবে এবং যে জিনিসটা ডিসক্রিপশনে লিখতে হবে, সেটা হচ্ছে এখানে একটা আউটার কর্টেক্স থাকবে, ইনার মেডুলা থাকবে। কর্টেক্স উইল বি সারাউন্ডেড বাই সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম কল্ড জার্মিনাল এপিথেলিয়াম। সো এই যে বাইরের এপিথেলিয়ামটা হবে সিম্পল কিউবয়েডাল। জার্মিনাল এপিথেলিয়াম কিন্তু আমরা মেল এবং ফিমেলে অনেকটা ডিফারেন্ট জিনিস মিন করে। ফিমেলের ক্ষেত্রে জার্মিনাল এপিথেলিয়াম মিন করে হচ্ছে ওভারির বাইরের সার্ফেসে যে এপিথেলিয়াম সেটা, যেটা হচ্ছে সিম্পল কিউবয়েড। আর মেলের ক্ষেত্রে জার্মিনাল এপিথেলিয়াম মিন করে যে সেমিনিফারাস টিউবুলের ভিতরে এই যে স্পার্মেটোসাইটের যে একটা ছোট একটা এপিথেলিয়াল লাইনিং, এটাকে বলা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। সো দুইটা ক্ষেত্রে হচ্ছে দুইটা ডিফারেন্ট জিনিস মিন করে। ফিমেলের ক্ষেত্রে জার্মিনাল এপিথেলিয়াম হচ্ছে সিম্পল কিউবয়েডাল। এখানে কর্টেক্স যেটা সেটা হবে হচ্ছে অনেক থিক, সবচেয়ে বড় জায়গা, এবং মেডুলাটা হবে হচ্ছে অনেক থিন। কেন সেটা আমরা এটা এমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্টে বলবো। এবং কর্টেক্সে থাকবে হচ্ছে নিউমেরাস ওভারিয়ান ফলিকলস এট ডিফারেন্ট স্টেজেস অফ ডেভেলপমেন্ট। সো এই যে ফলিকুলার যে ডিফারেন্ট স্টেজেস, প্রাইমারি ফলিকিউল, সেকেন্ডারি ফলিকিউল, টার্সিয়ারি ফলিকিউল, ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকিউল, এগুলো কিন্তু আমরা আমাদের জেনারেল এমব্রায়োলজির যে সেশনগুলো ছিল সেই সেশনে দেখে এসেছি যে কোনটার মধ্যে কি কি স্ট্রাকচার থাকবে এবং কি কি ভাবে এক একটা আঁকতে হবে, সেই ফিগারটাও দেখে এসেছি। তো ওখান থেকেই আমরা এই যে ডিফারেন্ট স্টেজের এই ফলিকুল গুলো এখানে দিয়ে দেবো কর্টেক্স এর মধ্যে। এবং এখানে হচ্ছে তাছাড়া আরো থাকবে হচ্ছে কর্পাস অ্যালবিক্যান্স, যেগুলো অর্থাৎ এই ওভুলেশনের পর হচ্ছে যে রেমেনটা থেকে যে ফলিকলের সেই জিনিসগুলো হচ্ছে এখানে আমাদেরকে দেখাতে হবে। তো এটাই হচ্ছে স্ট্রাকচার অফ দি ওভারি। স্ট্রাকচার অফ দি গ্রাফিয়ান ফলিকল হচ্ছে যেটা ম্যাচিউর টার্সিয়ারি ফলিকল, সেটা আমরা এমব্রায়োলজিতে, জেনারেল এমব্রায়োলজিতে সেটা স্ট্রাকচারটা দেখেছিলাম। সো ওখান থেকে আমরা এটা শিখে নিব। আর আর লাস্টলি একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি যে রাইট ডাউন দি লোকেশন এন্ড ফাংশনস অফ দি ওভারি। আচ্ছা, সো প্রথমে আসি ফাংশনসে। আমরা জানি ওভারিটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে মেইন গোনাড, অথবা এটা হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান যেটা। সো এটার প্রথম ফাংশনটা হচ্ছে প্রোডাকশন অফ উসাইটস, আর সেকেন্ড ফাংশনটা হচ্ছে প্রোডাকশন অফ হরমোনস। কি কি হরমোনস? এস্ট্রোজেন, প্রোজেস্টেরন। আর লোকেশন যেটা, লোকেশন হচ্ছে আমরা এটা তিন ভাবে বলতে পারি। ইন নালিপারাস অ্যাডাল্ট ইট লাইজ ইন দি ওভারিয়ান ফোসা বিলো দি পেলভিক rim. In newborn, ovary is situated above the pelvic rim, and after repeated pregnancy, it may be prolapsed into the rectouterine pouch. সো এগুলো হচ্ছে তিনোটার লোকেশন অফ দি ওভারি। কিন্তু এখানেই শেষ না। ফার্স্ট পয়েন্ট যেটা বললাম যে নালিপারাস অ্যাডাল্টের ক্ষেত্রে এটা হচ্ছে ওভারিয়ান ফোসাতে থাকে। তো এখানে আমাদেরকে ওভারিয়ান ফোসার বাউন্ডারিটা বলে দিতে হবে। তো ওভারিয়ান ফোসার কিন্তু আমাদেরকে যখন আমাদের হার্ট পার্টের পরীক্ষা হয়, আমাদের পেলভিস, আর্টিকুলেটেড পেলভিস যেই বোনটা, সেখানেও কিন্তু আমাদেরকে ইউজুয়ালি দেখাতে বলে। সো ওভারিয়ান ফোসার বাউন্ডারি হচ্ছে above and in front হচ্ছে obliterated umbilical artery, above হচ্ছে external iliac vein, behind হচ্ছে ureter and internal iliac vessels, আর lateral wall বা ফ্লোরে হচ্ছে formed by the parietal peritoneum and obturator nerves pass beneath the peritoneum. সো এটা গেল যদি আমাদেরকে লোকেশন অফ দি ওভারি জিজ্ঞেস করে, এই পুরো কথাগুলো আমাদেরকে লিখতে হবে। ওভারি থেকে এই কোয়েশ্চেন গুলো আমরা চলে যাই তাহলে তার পরের টপিকে, সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। সো ফ্যালোপিয়ান টিউবেরও ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে লাইট মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। এটা হচ্ছে এই ফ্যালোপিয়ান টিউবের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। ফ্যালোপিয়ান টিউব যেটা, এখানে হচ্ছে তিনটা ওয়াল থাকে। সো এটা হচ্ছে আমাদের বাকি টিউবুলার স্ট্রাকচার চেয়ে একটু ডিফারেন্ট। তিনটা ওয়াল হচ্ছে আউটার সেরাস, মিডল মাস্কুলার এবং ইনার মিউকাস কোট। এখানে সবচেয়ে ডিস্টিংগুইশিং ফিচারটা হচ্ছে যে ইনার মিউকোসা যেটা, সেটা হচ্ছে অনেক বেশি ফোল্ডেড, অনেক এক্সটেন্সিভলি ফোল্ডেড, আর লুমেনটা হচ্ছে ইরেগুলার স্টেরেট শেপড।
সো এই যে আমরা মানে লুমেনটা অনেক বেশি ফোল্ডেড আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের স্লাইডের সময় আমরা অনেক ডিস্টিংগুইশ ভাবে আমরা এই জিনিসটা চিনতে পারি। আর লাস্টলি মিউকোসা যেটা, এটা লাইনিংটা হবে হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম, যেটা হচ্ছে আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কমন ফর্মুলা, যেটা সিম্পল কলামনার এপিথেলিয়াম সেটাই থাকবে। এখানে দুই টাইপের সেল থাকে, একটা হচ্ছে সিলিয়েটেড সেল থাকে, মানে সিম্পল কলামনার এপিথেলিয়ামটা সিলিয়েটেড থাকে এবং সিলিয়া প্রেজেন্ট থাকে, যাতে এই ফ্যালোপিয়ান টিউবটা হচ্ছে ওভাম এবং পরবর্তীতে যে ফার্টিলাইজেশনের পর যে জাইগোটটা ফর্ম হচ্ছে সেটাকে ট্রান্সপোর্ট করতে পারে। তো সিলিয়ার মোশন হচ্ছে এই ওভাম এবং জাইগোটটা ট্রান্সপোর্টেড হয়। আর আরেক টাইপের সেল থাকে এখানে, সেটা হচ্ছে নন সিলেটেড পেগ সেল বলা হয় তাদেরকে, তাদের ফাংশন হচ্ছে সিক্রেটেড। মাসেল কোট যেটা, মাসেল কোটটা হচ্ছে আউটার লঙ্গিটিউডিনাল এবং ইনার সার্কুলার লেয়ার। আর সেরোসা হচ্ছে আউটার সেরাস লেয়ারটা হচ্ছে সেরোসা, যেটা হচ্ছে মেসোসালফিংস লিগামেন্ট সাথে কন্টিনিউয়াস। সো আমরা জানি মেসোসালফিংস লিগামেন্ট কোনটা, এটা হচ্ছে আমাদের ভিসারের মধ্যে দেখাতে বলে। সো এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমাদের এই হিস্টোলজিক্যাল ফিগারটা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গ্রস কোয়েশ্চেন, যে নেম দ্য ইনুমারেট দ্য ডিফারেন্ট পার্টস অফ দি ফ্যালোপিয়ান টিউব। তো ফ্যালোপিয়ান টিউবের পার্ট আমরা জানি চারটা। প্রথমে হচ্ছে মিডিয়াল টু ল্যাটারাল পার্টস গুলো হচ্ছে ইন্ট্রামুরাল পার্ট, ইসমাস, অ্যাম্পুলা, ইনফান্ডিবুলাম। চারটার লেন্থ আমাদেরকে জানতে হয় বোথ ভাইবার জন্য এবং রিটেনে ওটা লিখে দিতে পারি যে ইন্ট্রামুরাল পার্ট হচ্ছে 1 সেন্টিমিটার, ইসমাস হচ্ছে 3 সেন্টিমিটার, অ্যাম্পুলা হচ্ছে 5 সেন্টিমিটার, ইনফান্ডিবুলাম হচ্ছে 1 সেন্টিমিটার। দেন হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে ডিসক্রাইব দি আর্টেরিয়াল সাপ্লাই অফ দি ফ্যালোপিয়ান টিউব। সো আর্টেরিয়াল সাপ্লাই, ফ্যালোপিয়ান টিউবের আলাদা কোনো আর্টারি নাই, তো সেই আর্টেরিয়াল সাপ্লাইটা ডিরাইভ করবে সেটার আশেপাশে যে স্ট্রাকচার গুলো আছে, বা অর্থাৎ সেটা অ্যাসোসিয়েটেড যে স্ট্রাকচার গুলো আছে সেখান থেকে। সো এখানে হচ্ছে আর্টেরিয়াল সাপ্লাইটা হবে দুটো সোর্স থেকে, একটা হচ্ছে ওভারিয়ান আর্টারি, যেটা হচ্ছে ডাইরেক্টলি ব্রাঞ্চ অফ দি অ্যাবডোমিনাল এওরটা, আর আরেকটা হচ্ছে ইউটেরাইন আর্টারি, যেটা হচ্ছে ফ্রম দি অ্যান্টেরিয়র ডিভিশন অফ দি ইন্টারনাল আইলিয়াক আর্টারি। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি ফাংশনস অফ দি ফ্যালোপিয়ান টিউব। ফাংশনস তো আমরা বুঝতেই পারছি যে ফার্স্ট ফাংশনটাই হচ্ছে সে প্রথমে হচ্ছে ওভামটাকে ট্রান্সপোর্ট করবে ওভারির মানে অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে হচ্ছে এটার এই ইউটেরাইন টিউবের ভিতরে। অ্যাম্পুলাতে হচ্ছে পরবর্তীতে ফার্টিলাইজেশন হবে, আমরা জানি ফার্টিলাইজেশনের মেইন বা আইডিয়াল সাইট কোনটা। আর তারপরে হচ্ছে এই যে জাইগোটটা ফর্ম হবে, সেই জাইগোটটাকেও ট্রান্সপোর্ট করে সেটা হচ্ছে ইউটেরাসের ভিতরে নিয়ে যাবে। এগুলোই হচ্ছে এই ফ্যালোপিয়ান টিউবের ফাংশন। ফ্যালোপিয়ান টিউব থেকেও মোটামুটি রিটেনের জন্য কমনলি এই কোয়েশ্চেন গুলো আসে, এর বাইরে কিছু আসে না। নেক্সট টপিকে চলে যাবো তাহলে আমরা হচ্ছে ইউটেরাস। সো ইউটেরাসের ফার্স্ট কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি যে হোয়াট আর দি সাপোর্টস অফ দি ইউটেরাস, এটা একটা কোয়েশ্চেন আসে। আচ্ছা, তো সাপোর্টস অফ দি ইউটেরাস হচ্ছে আমাদেরকে এটা চার ভাগে লিখতে হবে। আমরা চারটা ডিফারেন্ট হেডিং এ আনসারটা লিখতে পারি। একটা হচ্ছে মাসলস, লিগামেন্টস, ভিসেরা এবং লুজ প্যাকেজিং ম্যাটেরিয়াল। মাসকুলার সাপোর্টের মধ্যে এখানে আসে হচ্ছে লেভেটার অ্যানি, যেটা হচ্ছে পেলভিক ডায়াফ্রামের একটা মাসল, এটা আমি কিছুক্ষণ পরে পড়বো। আর তাছাড়া হচ্ছে পেরিনিয়াল বডি। লিগামেন্টাস সাপোর্টের মধ্যে এখানে আসবে হচ্ছে ম্যাকেনরথস লিগামেন্ট, রাউন্ড লিগামেন্ট আর হচ্ছে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট। সো আমরা জানি যে ইউটেরাসে দুই টাইপের লিগামেন্ট থাকে, একটা হচ্ছে ট্রু লিগামেন্ট। ট্রু লিগামেন্ট গুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফাইব্রাস টিস্যু, অর্থাৎ এটা হচ্ছে ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু। আর ফলস লিগামেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে ফাইব্রাস বা কানেকটিভ টিস্যু না, সেগুলো হচ্ছে পেরিটোনিয়াল ফোল্ড, এই জন্য থেকে ফলস বলা হচ্ছে। সো এখানে ট্রু লিগামেন্ট যেগুলো, সেই ট্রু লিগামেন্ট গুলোই হচ্ছে এখানে এই সাপোর্ট অফ দি ইউটেরাস হিসেবে কাজ করবে। তারপরে চলে আসি হচ্ছে ভিসেরাল সাপোর্ট। ভিসেরাল সাপোর্টের মধ্যে এখানে সাপোর্ট দিবে হচ্ছে দ্য স্ল্যান্টিং পোস্টিরিয়র ওয়াল অফ দি ভেজাইনা receive the load of the uterus in the anteverted position. So নিচের থেকে এবং পিছের থেকে দিচ্ছে হচ্ছে posterior wall of the vagina। তারপর হচ্ছে anorectal flexure, পিছন থেকে আসছে, এবং সামনে থেকে হচ্ছে upper surface of the urinary bladder। লাস্টলি লুজ প্যাকিং ম্যাটেরিয়াল, এখানে বলা হচ্ছে যে প্যারামেট্রিক টিস্যু। এটা অতটা ইম্পর্টেন্ট না, এতক্ষণ ধরে যেই তিনটা পয়েন্ট বললাম সেই তিনটা পয়েন্টই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ফর দি সাপোর্ট অফ দি ইউটেরাস। সো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি এখানে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দি ইউটেরাস। এটা আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো এই যে স্ট্রাকচার অফ দি ইউটেরাস হচ্ছে এটা। এখন আমরা জানি যে ইউটেরাসের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে অনেক ডিফারেন্ট স্টেজেস আছে, সেই ডিফারেন্ট স্টেজেস হচ্ছে স্ট্রাকচারটা ডিফারেন্ট হয়ে যায়। সো আমরা রিটেনে যদি এটা আসে তাহলে আমরা এখানে প্রলিফারেটিভ বা ফলিকুলার ফেজের যেই স্ট্রাকচারটা সেটা কিন্তু আমরা এখানে দিতে পারি, কারণ এখানে হচ্ছে সবগুলা মানে জিনিস আমাদের অনেক ভালো মতো বোঝা যাচ্ছে। তাহলে ইউটেরাসের স্ট্রাকচারে এখানে প্রথম কথা হচ্ছে তিনটা কোট থাকবে।
কিন্তু এই তিনটা কোড হচ্ছে বাকি যত টিউবুলার ভিসেরা আছে সেগুলোর মতো না। এই তিনটা কোড হচ্ছে পুরোপুরি ডিফারেন্ট টাইপ অফ ডিফারেন্ট নামে আছে। সো এটা হচ্ছে আউটার পেরিমেট্রিয়াম, মিডল মায়োমেট্রিয়াম এবং ইনার এন্ডোমেট্রিয়াম। সো ইনার এন্ডোমেট্রিয়ামটা হচ্ছে বেসিক্যালি মিউকোসা আর আউটার পেরিমেট্রিয়াম হচ্ছে বেসিক্যালি সেরোসা, বাট এদের নামটা হচ্ছে ডিফারেন্ট। এন্ডোমেট্রিয়াম যেটা, সেটা লাইনিং হবে হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম, যেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের বেসিক কমন ফর্মুলা হচ্ছে এটাই। আর যেখানে হচ্ছে লাইনিং এপিথেলিয়াম নিচে যে ল্যামিনা প্রক্রিয়া, সেই ল্যামিনা প্রক্রিয়াটার মধ্যে হচ্ছে অনেক হাইলি সেলুলার থাকবে, এবং এখানে হচ্ছে contains an abundant of uterine glands and many blood vessels. সো হচ্ছে আমরা এখানে গ্ল্যান্ড দেখতে পাচ্ছি, ব্লাড ভেসেল দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এই এন্ডোমেট্রিয়াম, যেটা এন্ডোমেট্রিয়ামে হচ্ছে বেসিক্যালি তিনটা লেয়ার থাকে। তিনটা লেয়ার আমরা মনে রাখতে পারি হচ্ছে বিএসসি, অর্থাৎ স্ট্র্যাটাম ব্যাসালি, স্ট্র্যাটাম স্পঞ্জিওসাম এবং স্ট্র্যাটাম কম্প্যাক্টাম। সো এই তিনটা লেয়ারের মধ্যে প্রথম দুইটা লেয়ার, যেটা হচ্ছে স্ট্র্যাটাম কম্প্যাক্টাম এবং স্ট্র্যাটাম স্পঞ্জিওসাম, সেটাকে বলা হয় হচ্ছে ফাংশনাল লেয়ার, ফাংশনালিস লেয়ার। আর স্ট্র্যাটাম ব্যাসালিটাকে বলা হয় হচ্ছে বেসাল লেয়ার। সো এই যে ইউটেরাসে আমরা জানি যে যখন ইউটেরাইন শেডিংটা হয় তখন হচ্ছে এই বেসাল লেয়ারটা থেকে যায়, এবং ফাংশনাল ফাংশনাল লেয়ারটা হচ্ছে মেনস্ট্রুয়াল ব্লিডিং এর সাথে এই জিনিসটা হচ্ছে ব্লিড আউট হয়ে যায়, স্লাউচ আউট হয়ে যায়। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে বলতে হবে। আর লাস্টলি মায়োমেট্রিয়াম হচ্ছে ইট ইজ কম্পোজড অফ স্মুথ মাসল ফাইবার্স অ্যারেঞ্জড ইন 3 poorly defined layers. একটা হচ্ছে ইনার এন্ড আউটার লঙ্গিটিউডিনাল এন্ড মিডল সার্কুলার। সো এটা যদিও আমরা বলছি যে তিনটা লুজলি ডিফাইন্ড, কিন্তু ফিগারের মধ্যে দেখা যাচ্ছে সবকিছুই মানে হিজিবিজি এখানে এখানে কোনো কিছুই ডিস্টিংক্ট ভাবে এই জিনিসটা অ্যারেঞ্জ না। সো আমাদের ফিগারের ক্ষেত্রেও আমাদেরকে এইভাবেই জিনিসটা আঁকতে হবে। সো এটা গেল হচ্ছে আমাদের হিস্টোলজিক্যাল সাপ্লাই স্ট্রাকচার অফ দি ইউটেরাস। এখন আসে হচ্ছে আর্টারি সাপ্লাই। আর্টারি সাপ্লাই বা মোড অফ আর্টারি সাপ্লাই, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিসিআর থেকে ওই জিনিসটা ধরা হয়। সো আর্টারি সাপ্লাই ক্ষেত্রে আমরা এরকম একটা ফিগার আঁকবো, একে তথ্য থেকে ফিগারটা। So artery supply of the uterus, basically basic artery টা হচ্ছে from the uterine artery and also from the ovarian arteries. এই দুটো আর্টারি ব্রড লিগামেন্টের মধ্যে অ্যানাস্টোমোসিস করবে। সো এই যে বাইরের এই স্ট্রাকচারটাকে হচ্ছে ব্রড লিগামেন্ট বলা হচ্ছে, এটার মধ্যে অ্যানাস্টোমোসিস করবে। তারপরে এই ইউটেরাইন আর্টারিটা হচ্ছে উপরের দিকে রাইজ করা শুরু করবে, মানে এটা অ্যাসেন্ড করা শুরু করবে। As the uterine artery ascends, it gives coronary or arcuate branches which runs transversely on the anterior and posterior surfaces of the uterine body. So uterine artery থেকে anterior এবং posterior surface এর দুই সাইড থেকে আসছে coronary branches বা arcuate branches. From the coronary arteries, numerous radial arteries arise and pierce the myometrium centripetally. So এই coronary branches থেকে হচ্ছে এই যে আমাদের নিউমারাস ব্রাঞ্চেস ফর্ম করছে, যেটাকে বলছি আমরা রেডিয়াল আর্টারিজ। সেই রেডিয়াল আর্টারিজ গুলো এই আমাদের মায়োমেট্রিয়ামটাকে পিয়ার্স করছে, আর মায়োমেট্রিয়ামকে পিয়ার্স করে একটা অ্যানাস্টোমোসিস ফর্ম করবে, যেটাকে বলা হয় স্ট্র্যাটাম ভাস্কুলারি। তো এই যে মায়োমেট্রিয়ামের মধ্যে স্ট্র্যাটাম ভাস্কুলারি আমরা দেখতে পাচ্ছি। এই স্ট্র্যাটাম ভাস্কুলারি থেকে দুইটা সেট অফ ব্রাঞ্চেস যাবে, একটা হচ্ছে বেজাল ব্রাঞ্চেস, একটা হচ্ছে স্পাইরাল ব্রাঞ্চেস। বেজাল ব্রাঞ্চেস সাপ্লাই দিবে হচ্ছে কিছুক্ষণ আগে যেটা বললাম যে বেজাল জোন বা যে আমাদের বেজালিস লেয়ার সেটা। আর যেটা হচ্ছে আমাদের স্পাইরাল ব্রাঞ্চেস গুলো সাপ্লাই দিবে হচ্ছে ফাংশনালিস লেয়ার, অর্থাৎ স্ট্র্যাটাম কম্প্যাক্টাম এবং স্ট্র্যাটাম স্পঞ্জিওসাম, এই দুটো লেয়ার। সো এটা হচ্ছে ফুল মোড অফ দি আর্টারি সাপ্লাই অফ দি ইউটেরাস। সো আমাদেরকে এরকম একটা ফিগার রাখলে আমরা মোটামুটি পুরো জিনিসটা এখানে একবারে দেখাতে পারবো। ওকে, নেক্সট কোশ্চেন চলে আসি, সেটা হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ দি রেক্টো ইউটেরাইন পাউচ অফ ডাগলাস। খুবই ইম্পর্টেন্ট এটা আমাদের ভাইভাতে, রিটেনে তো আসেই, ভাইভাতেও ধরা হয়, রেডিওলজিতেও ধরা হয়, অনেক সময় দেখা যায় এটা এক্সরেতে। সো রেক্টো ইউটেরাইন পাউচ অফ ডাগলাস যেটা, সেটা হচ্ছে আমরা এরকম একটা ফিগার, এটা অবশ্যই সিম্পলিফাই করে আঁকতে পারি। সো এখানে দেখতে পাচ্ছি আমরা রেক্টো ইউটেরাইন পাউচ অফ ডাগলাস। আমরা জানি যে রেক্টো ইউটেরাইন পাউচটা হচ্ছে একটা পেরিটোনিয়াল ফোল্ড, এবং এটা হচ্ছে ফিমেল বডির ক্ষেত্রে সবচেয়ে ডিপেন্ডেন্ট পার্ট, অর্থাৎ এটা একটা পোটেনশিয়াল স্পেস, এটা হচ্ছে একদম সবচেয়ে লোয়েস্ট লেভেলে থাকে। লোয়েস্ট লেভেলে থাকার কারণে কোনো ফ্লুইড বা কোনো ম্যাটেরিয়াল যদি এই অ্যাবডোমিনাল ক্যাভিটিতে জমা হয়, সেটা হচ্ছে গ্র্যাভিটির কারণে এসে এই জায়গাটায় পড়বে, যেটাকে বলা হচ্ছে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট। এই পাউচের বাউন্ডারি হচ্ছে ইন ফ্রন্ট দ্য সুপ্রা ভ্যাজাইনাল পার্ট অফ দি সার্ভিক্স অ্যান্ড পোস্টেরিয়র ফর্নিক্স অফ দি ভ্যাজাইনা। সো সামনে হচ্ছে এই যে সার্ভিক্স এবং ভ্যাজাইনা থাকবে, বিহাইন্ড থাকবে হচ্ছে মিডল 1/3 অফ দি রেক্টাম। অন ইচ সাইড থাকবে হচ্ছে রেক্টো ইউটেরাইন ফোল্ডস। সো রেক্টো ইউটেরাইন ফোল্ড হচ্ছে ফলস লিগামেন্ট বা পেরিটোনিয়াল ফোল্ড এদেরকে বলা হয়।
তো এটা হচ্ছে দুই পেয়ার, একটা পেয়ার থাকে আর কি, মানে দুটো করে থাকে, একটা যেটা হচ্ছে রেকটামের সাথে ইউটেরাসকে কানেক্ট করে থাকে, দুই সাইডে থাকবে এটা। আর ফ্লোর বা বটম যেটা, সেটা ফর্ম হচ্ছে বাই দি রেক্টো ভ্যাজাইনাল ফোল্ড। সো এটা হচ্ছে একটা পেরিটোনিয়াল ফোল্ড, রেকটাম এবং ভ্যাজাইনাকে কানেক্ট করে রাখছে। এটা হচ্ছে গেল বাউন্ডারিজ অফ দি পাউচ অফ ডাগলাস। তাহলে এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি? ক্লিনিক্যাল ইম্পর্টেন্স যেটা বললাম, যেটা ইজ দি মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট। এখানে হচ্ছে কখনো যদি পাস জমে, তাহলে হচ্ছে কালেকশন অফ পাস অর ব্লাড ইন দি পাউচ অফ ডাগলাস মে বি রিমুভড বাই অ্যান ইনসিশন থ্রু দি পোস্টিয়ার ফর্নিক্স অফ দি ভ্যাজাইনা। তো এটা হচ্ছে এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। ডিপেন্ডেন্ট পার্ট, সবচেয়ে ডিপেন্ডেন্ট পার্ট যেহেতু, এখানে হচ্ছে পাস বা ব্লাড বা যে কোনো রকমের মেটেরিয়াল জমার টেন্ডেন্সি বেশি থাকবে, এবং সেটা যদি জমে যায় তাহলে সেটাকে রিমুভ করা যাবে থ্রু এন ইনসিশন, বাই এন ইনসিশন থ্রু দি পোস্টিরিয়র ফর্নিক্স অফ দি ভ্যাজাইনা। ওকে, নেক্সট কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি অ্যান্টিফ্লেকশন অ্যান্টিভার্সন ইউটেরাসে। সো এই কোয়েশ্চেনের জন্য আমাদেরকে এরকম একটা ফিগার রাখতে হবে। এটাও একের দত্ত থেকে ফিগার, এখানে আমরা দুটো অ্যাঙ্গেল দেখাতে পাচ্ছি। সো অ্যান্টিভার্সন অ্যান্টিফ্লেকশন হচ্ছে ইউটেরাসের নর্মাল পজিশন বা নর্মাল অ্যাক্সিস। ইউটেরাস হচ্ছে কিভাবে, মানে কোন অ্যাঙ্গেলে থাকে। সো এই অ্যাঙ্গেল গুলো, অ্যান্টিভার্সন অ্যান্টিফ্লেকশন হচ্ছে সার্ভিক্সের সাথে একটা স্ট্রাকচার, অর্থাৎ সার্ভিক্সের সাথে ইউটেরাসের বা সার্ভিক্সের সাথে ভ্যাজাইনার। অ্যান্টিভার্সন যেটা, ইট ইজ দি অ্যাঙ্গেল বিটুইন দি অ্যাক্সিস অফ দি সার্ভিক্স এন্ড দ্যাট অফ দি ভ্যাজাইনা। সো আমরা মনে রাখতে পারি অ্যান্টিভার্সনে ভি, ভ্যাজাইনাতে ভি। সো অ্যান্টিভার্সন মানে হচ্ছে ভ্যাজাইনার সাথে যে অ্যাঙ্গেল। সো এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এটা আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি, এখানে রাইট অ্যাঙ্গেল একটা, এটা হচ্ছে অ্যান্টিভার্সন। আর অ্যান্টিফ্লেকশনটা হচ্ছে ইট ইজ দি ফরওয়ার্ড অ্যাঙ্গেল বিটুইন দি বডি অফ দি সার্ভিক্স এন্ড দি ইসমাস মেজারিং অ্যাবাউট 125 ডিগ্রিস। সো এই যে বললাম যে অ্যান্টিভার্সন যেহেতু ভ্যাজাইনার সাথে, মানে অ্যান্টিফ্লেকশন হচ্ছে ইউটেরাসের ইসমাসের সাথে। সো এই যে ইসমাসের সাথে 125 ডিগ্রির যে অ্যাঙ্গেলটা, সেটা আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি। সো এইটাই হচ্ছে আমাদের অ্যান্টিভার্সন অ্যান্টিফ্লেকশন। সো যদি আমাদের এই জিনিসটা আসে, তাহলে হচ্ছে জাস্ট এই দুটো ডেফিনিশন এবং এই দুটোর ভ্যালু। সো এই অ্যান্টিভার্সন অ্যান্টিফ্লেকশন, এই অ্যাঙ্গেলটা মেনটেন করার হচ্ছে একটা ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা তখনই থাকবে যখন দি ইউরিনারি ব্ল্যাডার এন্ড রেকটাম আর এমটি। সো আমাদের আনসারে এই জিনিসটা আমাদেরকে মেনশন করে দিতে হবে। তাহলে ইউটেরাস থেকে কমন কোয়েশ্চেন এই কয়টাই চলে গেল। এখন চলে যাবো আমাদের পরবর্তী টপিকে, যেটা হচ্ছে এখন একবারে বলবো ডেভেলপমেন্ট অফ দি জেনিটাল সিস্টেমস। সো যে টেস্টিস, ওভারিস এবং মেল এন্ড ফিমেল জেনিটাল ট্র্যাক্টের যে ডেভেলপমেন্টটা, সেটা হচ্ছে ওই ভিসেরার সাথে বা মেইন কোয়েশ্চেনের সাথেই চলে আসতে পারে, কিন্তু এখানে আলাদাভাবে বলছি কারণ যেহেতু পুরাটাই অনেকটা সিমিলার, বা এদের স্টার্টিংটা হচ্ছে সেম ভাবে হয়। সো একসাথে জিনিসটা আমরা পড়লে ভালো মতো মনে রাখতে পারবো। সো আগে আসি হচ্ছে টেস্টিস এন্ড ওভারিস, অর্থাৎ গোনাডের ডেভেলপমেন্ট। সো গোনাডের ডেভেলপমেন্টটা হয় হচ্ছে একটা জায়গা থেকে, যেটাকে বলা হয় গোনাডাল রিজ। সো এই গোনাডাল রিজের এরকম একটা ফিগার আমরা দেখতে পাচ্ছি, এই যে মেজোনেফ্রিক ডাক্ট, মেজোনেফ্রোস, যেটা আমরা লাস্ট দিন বলেছিলাম কিডনি ডেভেলপমেন্টের একটা স্টেজ, সেটার হচ্ছে সারফেসে এরকম একটা রিজ দেখা যায়, যেটাকে বলা হয় গোনাডাল রিজ বা জেনিটাল রিজ। এই গোনাডাল রিজটাও হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্মিডি ডেরিভেটিভ, যেহেতু এটা হচ্ছে মেজোনেফ্রোস থেকে আসছে। আর এটা হচ্ছে কনসিস্ট করে বাই দি প্রলিফারেশন অফ দি এপিথেলিয়াম অ্যান্ড এ কন্ডেনসেশন অফ দি আন্ডারলাইং মেজেনকাইম। সো এপিথেলিয়ামটা আসছে হচ্ছে এই সেই ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে, আর আন্ডারলাইং মেজেনকাইম, এই দুটোর কম্বিনেশন হচ্ছে এই জেনিটাল রিজটা ফর্ম হয়ে থাকে। সো এই জেনিটাল রিজ ফর্ম হওয়ার পর যেটা হয় যে shortly before and during the arrival of the primordial germ cells, the epithelium of the genital ridge proliferates and the epithelial cells penetrate the underlying mesenchyme to form a number of primitive sex coats. So আমি যেটা বললাম যে এখানে দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে সারফেস এপিথেলিয়ামের প্রলিফারেশন, আর একটা হচ্ছে আন্ডারলাইং মেসেনকাইম। এখানে যখন এই জিনিসটা ডেভেলপ করতে যায়, তখন ডেভেলপমেন্টের প্রসেসে এই যে সারফেস এপিথেলিয়ামটা, সেটা হচ্ছে আন্ডারলাইং মেসেনকাইমটাকে পেনিট্রেট করে ফেলায়, এবং অ্যাজ আ রেজাল্ট হচ্ছে কিছু প্রিমিটিভ সেক্স কোডস তৈরি হয়। তো এখন পর্যন্ত যে ডিসক্রিপশনটা গেল, এটা কিন্তু বোথ মেল এবং ফিমেল গোনাড, অর্থাৎ বোথ টেস্টিস এন্ড ওভারিস ক্ষেত্রে কিন্তু এই সেম স্ট্রাকচারটা চলে আসবে। সো এটা হচ্ছে কমন প্রিকারসার অফ টেস্টিস এন্ড ওভারিস। এখন পর্যন্ত যে স্ট্রাকচারটা ফর্ম হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইনডিফারেন্ট গোনাড। পরবর্তীতে ইনডিফারেন্ট গোনাডটা হচ্ছে ডিফারেন্সিয়েট করবে ইন্টু আইদার দি টেস্টিস অর দি ওভারিস। তো সেটা কিভাবে করবে, যে সেই ফিটাসের জেনোটাইপের মধ্যে যদি এক্স ওয়াই ক্রোমোজোমটা থাকে, আমরা জানি এক্স ওয়াই হচ্ছে মেইল ক্রোমোজোম। সো এক্স ওয়াই এর মধ্যে একটা জায়গা থাকে যেটাকে বলা হয় এস আর ওয়াই, অথবা সেক্স ডিটারমিনিং রিজন অফ ওয়াই। এটা আমাদেরকে ইউজুয়ালি ফিজিওলজিতে এই জিনিসটা আমাদের জানতে হয়। সো এই সেক্স ডিটারমিনিং রিজন অফ ওয়াইটা যদি থাকে, তাহলে হচ্ছে ইনডিফারেন্ট গোনাডটা নিজেকে টেস্টিসের মধ্যে ডিফারেন্সিয়েট করবে।
সো তখন টেস্টিসের স্ট্রাকচার গুলো হচ্ছে ডেভেলপ করবে আর ওভারি স্ট্রাকচার গুলো হচ্ছে ডেভেলপ করবে না, এবং টেস্টিস থেকে পরবর্তীতে টেস্টিসের হরমোন অর্থাৎ টেস্টোস্টেরন রিলিজড হয়ে সেটা হচ্ছে রেস্ট পার্ট অফ দি জেনিটাল সিস্টেম, যেটা বোথ দি এক্সটার্নাল এবং ইন্টারনাল জেনিটাল ট্র্যাক্টস, সেটা হচ্ছে ওই টেস্টোস্টেরনের ইনফ্লুয়েন্সে হয়ে যায়। অন দি আদার হ্যান্ড যদি এখানে মানে জেনোটাইপের মধ্যে এক্স ওয়াই না থাকে, যদি এক্স এক্স থাকে, তাহলে হচ্ছে যে এস আর ওয়াই মানে সেক্স ডিটারমিনিং রিজন অফ ওয়াই সেটার অ্যাবসেন্সের কারণে ইনডিফারেন্ট গোনাডটা নিজেকে ডিফারেন্সিয়েট করবে ওভারিতে, এবং ওভারিতে ডিফারেন্সিয়েট করার পর যেটা হবে সে হচ্ছে ওভারিটা থেকে এস্ট্রোজেন প্রজেস্টেরন এই হরমোনগুলো রিলিজ হওয়ার কারণে যেই মানে যেই ইন্টারইউটেরাইন যে স্ট্রাকচার গুলো সেগুলো হচ্ছে নিজেকে ডিফারেন্সিয়েট করবে ইনটু দি ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, ডিফারেন্ট পার্টস অফ দি ফিমেল জেনিটাল ট্র্যাক্ট। সো এটাই হচ্ছে মানে বেসিক্যালি ডেভেলপমেন্টের মেইন প্রসেসটা। এখন যদি টেস্টিসের জন্য আগে আসি, সো টেস্টিসের সময় কি হবে যে সেই এসআরওয়াই সেটার ইনফ্লুয়েন্সে যে কিছুক্ষণ আগে যে প্রিমিটিভ সেক্স কোডস গুলোর কথা বলেছিলাম, সেই প্রিমিটিভ সেক্স কোডস গুলো হচ্ছে প্রলিফারেট করে ইট উইল পেনিট্রেট ডিপ ইনটু দি মেডুলা এন্ড ফ্রম দি মেডুলারি কোডস। এই মেডুলারি কোডস থেকে হচ্ছে পরবর্তীতে টেস্টিসের যে টিউবুলার স্ট্রাকচার গুলো অর্থাৎ সেমিনিফেরাস টিউবিউস, তারপরে হচ্ছে স্ট্রেট টিউবিউস, রেটিটেস্টিস, সেগুলো হচ্ছে এই মেডুলারি কোডস থেকে ফর্ম হবে। তাহলে টেস্টিসের যে ডিফারেন্ট সেলস গুলো আমরা বললাম, সেলগুলো তাহলে কোথা থেকে আসছে? সো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে মেইন স্পার্মেটোগনিক সেল, যেখান থেকে হচ্ছে এই স্পার্মেটিড তৈরি হচ্ছে, সেটা আসবে হচ্ছে প্রাইমোর্ডিয়াল জার্ম সেল থেকে। প্রাইমোর্ডিয়াল জার্ম সেলটা এখানের কোনো স্ট্রাকচার থেকে আসবে না, রাদার সেটা হচ্ছে অরিজিনেট করে ইন দি এপিব্লাস্ট এন্ড রিসাইড অ্যামং দি এন্ডোডার্ম সেলস অফ দি ইয়ক স্যাক ক্লোজ টু দি অ্যালান্টোইস। সো প্রাইমোর্ডিয়াল জার্ম সেলটা হচ্ছে একটা এন্ডোডার্মিক ডেরিভেটিভ, যেটা হচ্ছে মাইগ্রেট করে এসে এই জেনিটাল রিজে এসে সেটা সেটেল করবে, এবং সেই প্রাইমোর্ডিয়াল জার্ম সেল থেকে হচ্ছে পরবর্তীতে স্পার্মেটোগনিক সেলস এর যে ডিফারেন্ট স্টেজ গুলো, এটা আমরা স্পার্মেটোজেনেসিসে পড়েছিলাম, সেগুলো হচ্ছে পরবর্তীতে এই ডিফারেন্সিয়েট করে দেবে। সার্টোলি সেলস গুলো যেটা সার্টোলি সেলস গুলো হচ্ছে ডেভেলপ করবে, আমরা যে জেনিটাল রিজের কথা বলেছিলাম যে এখানে হচ্ছে সারফেস এপিথেলিয়াম থাকে আর আন্ডারলাইং মেসেনকাইম থাকে, সার্টোলি সেলস গুলো ডেভেলপ করে হচ্ছে ফ্রম দি সারফেস এপিথেলিয়াম, আর আন্ডারলাইন মেসেনকাইম থেকে ডেভেলপ করা হচ্ছে দি ইন্টারস্টিশিয়াল সেলস অফ লিডি। সো লাস্ট যে স্ট্রাকচারটা এপিডিডাইমিস বা ক্যানেল অফ দি এপিডিডাইমিস, সেটা তাহলে কোথা থেকে ডেভেলপ করে? সেটা ডেভেলপ করে হচ্ছে মেসোনেফ্রিক ডাক্ট থেকে। মেসোনেফ্রিক ডাক্ট থেকে শুরু হয় হচ্ছে মেলের ফুল জেনিটাল ট্র্যাক্ট। তো এখানে হচ্ছে এপিডিডাইমিস হয়ে ভাস ডিফারেন্স হয়ে ইজাকুলেটরি ডাক্ট হয়ে প্রস্টেট পর্যন্ত হচ্ছে পুরাটা মেসোনেফ্রিক ডাক্টের ডেরিভেটিভ। সো এটার সবচেয়ে প্রক্সিমাল যে পোর্শনটা সেটাই হবে ফর্ম করবে হচ্ছে এপিডিডাইমিস। সো মোটামুটি এখন পর্যন্ত এই পুরো ডিসক্রিপশনটা দিলাম, এখন আনসারটা আমরা কিভাবে লিখবো? সো ফার্স্ট হচ্ছে আমরা এখানে আগে সোর্সেস গুলো লিখে দিব। সো সোর্সেস হচ্ছে প্রথমে সেলস গুলো সোর্সেস লিখবো, সেলস গুলো সোর্সেস স্পার্মেটোগনিক সেলস যেগুলো সেগুলো হচ্ছে ফ্রম দি এন্ডোডার্ম অফ দি ইয়ক স্যাক। সার্টোলি সেলস গুলো হচ্ছে ফ্রম দি সারফেস এপিথেলিয়াম অফ দি গোনাডাল রিজ, আর ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডি হচ্ছে ডিফারেন্সিয়েট হয় ফ্রম দি মেসেনকাইম অফ দি গোনাডাল রিজ। তারপরে সেমিনিফেরাস টিউবিউলস, স্ট্রেট টিউবিউলস এবং রেটিটেস্টিস, এগুলো হচ্ছে কোথা থেকে আসে? এগুলো আসে হচ্ছে ফ্রম দি মেডুলারি সেক্স কোডস। আর লাস্টলি যেটা হচ্ছে ক্যানেল অফ দি এপিডিডাইমিস, সেটা কোথা থেকে আসে? সেটা আসে হচ্ছে ফ্রম দি মেসোনেফ্রিক ডাক্ট। তারপরে ব্র্যাকেটে লিখে দিতে পারি সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম। সো এটা গেল হচ্ছে সোর্সেস অফ ডেভেলপমেন্ট। এখন আসি যে ডেভেলপমেন্টাল প্রসেসে তাহলে কি কি লিখবো? তাহলে এতক্ষণ ধরে যে জিনিসগুলো বললাম যে গোনাডাল রিজটা কিভাবে ফর্ম হচ্ছে সেটা লিখবো। সো লিখবো যে গোনাডস appear initially as a pair of longitudinal ridges called gonadal ridges formed by the proliferation of the epithelium and a condensation of the underlying mesenchyme. তারপরে হচ্ছে the epithelial of the genital ridge proliferates and the epithelial cells penetrate the underlying mesenchyme. Here they form a number of irregular shaped cords called the primitive sex cords. Under the influence of the sex determining region of the Y chromosome by SRY, the primitive sex cords penetrate deep into the medulla and form the medullary cords. তারপরে বলতে পারি যে প্রিমিটিভ জার্ম সেলের যে মাইগ্রেশনটা সেটা বলে ফেলতে পারি যে প্রিমিটিভ জার্ম সেলস originate in the epiblast, migrate through the primitive streak, and by the third week reside among the endoderm cells of the in the wall of the yolk sac close to the allantois. সো এটাই হচ্ছে আমাদের ফুল যে ডিসক্রিপশন। আর তার আগে বললাম যে সোর্সেস অফ ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আমাদের লিখে দিতে হবে এই ডেভেলপমেন্টাল প্রসেস অফ টেস্টিস। তাহলে চলে আসি ডেভেলপমেন্টাল প্রসেস অফ ওভারিজ। ডেভেলপমেন্টাল প্রসেস অফ ওভারিজটাও অনেকটা সিমিলার বা মোটামুটি একটা সেম প্যাটার্নেই চলে। সো আমরা যেমন টেস্টিসে বললাম যে SRY থাকার কারণে টেস্টিসটা হচ্ছে মেডুলারি কর্ডসটা কর্ডসে ডিফারেন্সিয়েট করছে, অর্থাৎ কর্টিক্যাল কর্ডস গুলো হচ্ছে ইনভলিউট হয়ে মেডুলারি কর্ডস গুলোই এখানে বেশি প্রলিফারেট করবে। ওভারিতে ঠিক উল্টাটা হবে, এখানে হচ্ছে কর্টিক্যাল কর্ডস গুলো বেশি প্রলিফারেট করবে
আর মেডুলারি কর্ডস গুলো হচ্ছে এখানে ইনভলিউট হয়ে যাবে। সো এই জন্যই কিন্তু আমরা যখন ওভারির হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটা দেখেছিলাম, সেখানে কিন্তু কর্টেক্স এরিয়াটা ঠিক ছিল এবং মেডুলা যে এরিয়াটা সেটা খুবই থিন একটা এরিয়া ছিল। সো এটা গেল হচ্ছে আমাদের যে ডিফারেন্সিয়েশনের প্রসেসটা। দেন সেলস এর ডিফারেন্ট সেলস এর যে অরিজিন সেটা কোথা থেকে আসছে। সো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে উগোনিয়াম, সেটা আসবে সেম প্রাইমোর্ডিয়াল জার্ম সেল থেকে। সো প্রাইমোর্ডিয়াল জার্ম সেল হচ্ছে আগের মতনই হচ্ছে অরিজিনেট করবে এপিপ্লাস থেকে, আর রিসাইড অ্যামং দি এন্ডোডার্মস ইন দি ওয়াল অফ দি yolk sac ক্লোজ টু দি অ্যালান্টোইস। আর আরেকটা যে স্ট্রাকচার থাকে ওভারিয়ান ফলিকলস এর মধ্যে, সেটাকে বলা হয় ফলিকুলার সেলস। সো আমরা ওভারের ডিফারেন্ট স্ট্রাকচার যখন ডেভেলপমেন্টে পড়েছিলাম, তখন পড়েছিলাম ফলিকুলার সেলস। সেই ফলিকুলার সেলস গুলো আসবে হচ্ছে এই কর্টিক্যাল কর্ডস থেকেই। অর্থাৎ এই যে কর্টিক্যাল কর্ডস গুলো সেগুলো হচ্ছে স্প্লিট আপ করে যাবে ইনটু আইসোলেটেড সেল ক্লাস্টার্স, and the cells within these clusters ultimately form the follicular cells. তাহলে এখন এই জিনিসটা আমাদের রিটেনের পেপারে কিভাবে গুছিয়ে লিখবো। সো ফার্স্ট হচ্ছে আগের মতনই আমি সোর্স অফ ডেভেলপমেন্টটা বলে দিব। সোর্স অফ ডেভেলপমেন্ট তাহলে উ সাইড আসছে হচ্ছে ফ্রম দি প্রাইমোরিয়াল জার্ম সেলস, আর হচ্ছে প্রাইমোরিয়াল ফলিকল যেটা সেটা আসছে হচ্ছে ফ্রম দি কর্টিক্যাল কর্ডস অফ দি ইনডিফারেন্সিয়েটেড গোনাড। তারপরে হচ্ছে যে ওভারিয়ান স্ট্রমা, মানে অর্থাৎ ওভারির যে রিমেইনিং যে স্ট্রাকচার গুলো, সেটা আসবে হচ্ছে ফ্রম দি সারাউন্ডিং মেসেনকাইম। দেন যখন আমরা ডেভেলপমেন্টাল প্রসেসটা বলবো, ডেভেলপমেন্টাল প্রসেসে আমরা সেম ভাবে এখানেও বলবো যে ডিউ টু দি অ্যাবসেন্স অফ দি SRY বা ডিউ টু দি অ্যাবসেন্স অফ দি Y chromosome, the cortical cords degenerate and the cortical cords proliferate and the medullary cords degenerate. The cortical cords split into isolated cell clusters. The cell clusters continue to proliferate and form the follicular cells. তারপরে হচ্ছে যে প্রাইমোরিয়াল জার্ম সেলের যে মাইগ্রেশন আমরা হচ্ছে টেস্টিসের ক্ষেত্রে বলেছিলাম, সেই মাইগ্রেশনটা আবার বলতে পারি এখানে যে প্রাইমোরিয়াল জার্ম সেলস originating in the epiblast migrate through the primitive streak and by the third week reside among the endodermal cells in the wall of the yolk sac close to the allantois. সো এটা হচ্ছে পুরোপুরি চলে গেল আমাদের টেস্টিস এবং ওভারিসের ডেভেলপমেন্ট। এখন আমরা চলে আসি যে মেল এন্ড ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, সেটা ডেভেলপমেন্ট কোথা থেকে হয়, বা এই কোয়েশ্চেনটা আমাদেরকে ইউজুয়ালি ঘোরায় করে যে মেসোনেফ্রিক ডাক্ট এবং প্যারামেসোনেফ্রিক ডাক্ট এদের ডেরিভেটিভ কি কি। সো এখান থেকে বুঝতে পারছি যে মেইলের যে জেনিটাল ট্র্যাক্টটা সেটা ডেভেলপ করে হচ্ছে মেসোনেফ্রিক ডাক্ট বা যেটাকে বলে ওলফিয়ান ডাক্ট, আর ফিমেল জেনিটাল ট্র্যাক্টটা ডেভেলপ করা হচ্ছে প্যারামেসোনেফ্রিক ডাক্ট বা যেটাকে বলা হয় মুলারিয়ান ডাক্ট। সো এইভাবে জিনিসটা বলি যে ডেরিভেটিভ অনুযায়ী আনসারটা বলি। ওলফিয়ান ডাক্ট বা মেসোনেফ্রিক ডাক্ট যেটা, সেটা কিন্তু হচ্ছে আমরা যে লাস্ট সেশনে প্রোনেফ্রোস, মেসোনেফ্রোস, মেটানেফ্রোস, যে মেসোনেফ্রোস পড়েছিলাম সেই জিনিসটাই হচ্ছে এই মেসোনেফ্রিক ডাক্ট। সো মেসোনেফ্রিক ডাক্টটা হচ্ছে মেইলের ক্ষেত্রে তার পুরোপুরি জেনিটাল ট্র্যাক্টটা তো ফর্ম করবেই, তার সাথে আমরা লাস্ট সেশনে পড়েছিলাম যে মেসোনেফ্রিক ডাক্টের একটা আউটগ্রোথ থাকে ক্লোজ টু দি ক্লোয়েকা, যেটাকে বলা হয় ইউরেটারিক বাড। সেই ইউরেটারিক বাডি কিন্তু আমাদের কিডনির যে কালেকটিভ সিস্টেমটা সেটা ফর্ম করে। সো ডেরিভেটিভস এর মধ্যে কিন্তু এই জিনিসটাও আসবে। তাহলে ডেরিভেটিভ অফ দি মেসোনেফ্রিক ডাক্ট বা ওলফিয়ান ডাক্ট, এটা এখন যদি আমরা লিখবো, আমরা দুই ভাগে ভাগ করে লিখবো, ইন মেল ইন ফিমেল। মেলে শুরু করি আগে জেনিটাল ট্র্যাক্ট দিয়ে। সো প্রথমে হচ্ছে এপিডিডাইমিস, যেটা আমরা লাস্ট কোশ্চেনটাতেই পড়েছিলাম। এপিডিডাইমিস থেকে শুরু করে হচ্ছে ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স যে হচ্ছে সেমিনাল ভেসিকলে মিট করবে, সো সেমিনাল ভেসিকল, ওখান থেকে বের হবে ইজ্যাকুলেটরি ডাক্ট। তারপর হচ্ছে প্রস্টেট, আর প্রস্টেটের সাথে হচ্ছে পার্ট অফ দি প্রস্টেটিক ইউরেথ্রা, খুবই ছোট একটা পার্ট যেখানে এসে হচ্ছে এই ইজ্যাকুলেটরি ডাক্টটা মিট করে। রেস্ট অফ দি ইউরেথ্রা আমরা জানি এটা হচ্ছে ইউরোজেনিটাল সাইনাস থেকে। সো স্মল পার্ট অফ দি প্রস্টেটিক ইউরেথ্রা। আর লাস্টলি হচ্ছে ইউরেটারিক বাড এন্ড ইটস ডেরিভেটিভস। তো ইউরেটারিক বাড এন্ড ইটস ডেরিভেটিভসটা বলে আমরা ব্র্যাকেটে যে যে ডেরিভেটিভ গুলো আছে, অর্থাৎ কালেক্টিং পার্ট অফ দি কিডনিস, তো এটা হচ্ছে কালেক্টিং টিউবুল থেকে শুরু করে মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, রিনাল পিরামিড এবং ইউরেটার, এগুলো হচ্ছে পুরোটা মেলের ক্ষেত্রে ডেরিভেটিভস অফ দি মেসোনেফ্রিক ডাক্ট। ফিমেলের ক্ষেত্রে তাহলে জেনিটাল ট্র্যাক্টের কোনো স্ট্রাকচার আসবে না, কিন্তু ইউরেটারিক বাড উইথ ইটস ডেরিভেটিভস সেটা ঠিকই আসবে। তো সেটাই হবে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এখানে যে ফিমেলের ক্ষেত্রে দেখা যায় যে দুটো ভেস্টিজিয়াল স্ট্রাকচার থাকে, এদেরকে বলা হয় ইপো উফোরন এবং প্যারা উফোরন। এগুলো হচ্ছে জাস্ট রেমনেন্টস অফ দি উলফিয়ান ডাক্ট, এদের কোনো সেরকম কোনো ফিজিওলজিক্যাল ফাংশন নেই, এরা জাস্ট একটা ভেস্টিজিয়াল কিছু পার্টস। এই দুটো আসবে হচ্ছে এই ইউরেটারিক এটা হচ্ছে মেসোনেফ্রিক ডাক্টের যে ডেরিভেটিভ সেখান থেকে। সো এটা গেল হচ্ছে আমাদের মেসোনেফ্রিক ডাক্টের ডেরিভেটিভ। কামিং টু প্যারামেসোনেফ্রিক ডাক্ট, প্যারামেসোনেফ্রিক ডাক্ট মানে হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট। এখানে কোনো সেটার অন্য কোনো ডেরিভেটিভ নেই বা অন্য কোনো কিছুই নেই। সো ইন মেল জাস্ট একটা মতো ডেরিভেটিভ আসবে, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স অফ দি টেস্টিস। এটা হচ্ছে আরেকটা যে প্যারা উফোরন, ইপো উফোরনের মতো একটা ভেস্টিজিয়াল পার্ট, রেমনেন্ট অফ দি প্যারামেসোনেফ্রিক ডাক্ট। সো মেলের ক্ষেত্রে এই একটাই।
আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে ফুল জেনেটাল ট্র্যাক্টটা। সো শুরু হবে হচ্ছে ইউটেরাইন টিউবস দিয়ে। ইউটেরাইন টিউব দিয়ে হচ্ছে দুটো ইউটেরাইন টিউব এসে কানেক্ট করবে ইউটেরাসে এবং আপার পার্ট অফ দি ভ্যাজাইনা আলটিমেটলি এখানে ফর্ম করবে। সো ভ্যাজাইনার কিন্তু শুধুমাত্র আপার পার্টটাই হচ্ছে এই প্যারামেসোনেফ্রিক ডাক্ট থেকে আসে। লোয়ার পার্ট অফ দি ভ্যাজাইনা যেটা সেটা আসে হচ্ছে ইউরোজেনিটাল সাইনাসের ফ্যালিক পার্টটা। সো আমরা লাস্ট সেশনে বলেছিলাম ইউরোজেনিটাল সাইনাসের ফ্যালিক পার্টটা হচ্ছে মেলের ক্ষেত্রে স্পঞ্জি পার্ট অফ দি ইউরেথ্রা ফর্ম করে। সো ফিমেলের ক্ষেত্রে যেহেতু এরকম ইউরেথ্রার কোনো পার্ট নেই, সো লোয়ার পার্ট অফ দি ভ্যাজাইনা আসবে হচ্ছে সেই ইউরোজেনিটাল সাইনাসের এই ফ্যালিক পার্টটা থেকে। সো এটাই গেল ডেরিভেটিভস। আমাদের যদি এই কোয়েশ্চেনটা আসে আমরা হচ্ছে এরকম ফিগারটা এঁকে দিতে পারি। এই ফিগারে আমরা দেখতে পাচ্ছি যে মেসোনেফ্রিক ডাক্ট এবং প্যারামেসোনেফ্রিক ডাক্ট দুটোই হচ্ছে ইন্ট্রাইউটেরিন লাইফে প্রথমত দুটোই থাকে। হচ্ছে আইদার এস্ট্রোজেন বা হচ্ছে প্রোজেস্টেরনের ইনফ্লুয়েন্সে একটা ডিজেনারেট করে যাবে আর একটা হচ্ছে প্রলিফারেট করবে। সো মেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মেসোনেফ্রিক ডাক্টটা হচ্ছে প্রলিফারেট করবে। এই মেসোনেফ্রিক ডাক্টটাই হচ্ছে এই যে প্রিমিটিভ গোনার যেটা বা ইনডিফারেন্ট গোনার সেটা যখন ডেভেলপমেন্ট করবে তখন এই গোনার থেকে শুরু করে রেস্ট অফ দি জেনিটাল ট্র্যাক্ট এই মেসোনেফ্রিক ডাক্ট থেকে আসবে। আর প্যারামেসোনেফ্রিক ডাক্ট হচ্ছে এটা। তো প্যারামেসোনেফ্রিক ডাক্টটা হচ্ছে এখানে পরবর্তী যে ইউটেরাস টিউব ফর্ম করছে, ইউটেরাস ফর্ম করছে, আপার পার্ট অফ দি ভ্যাজাইনা ফর্ম করছে। আর যেটা হচ্ছে মেসোনেফ্রিক ডাক্ট সেটা কিন্তু এখানে ইনভলভ হয়ে যাচ্ছে। জাস্ট যে গোনার যেটা প্রিমিটিভ গোনারটা পরবর্তীতে যে ম্যাচিওর ওভারি ফর্ম করছে সেই ওভারিটা এখানে একটা মানে ঝুলন্ত অবস্থায় থেকে যাচ্ছে। সো এটাই ছিল আমাদের ডেভেলপমেন্ট অফ দি জেনিটাল সিস্টেমস। এখন আমাদের নেক্সট কিছু আইসোলেটেড টপিক থেকে এরকম কোয়েশ্চেন্স আসে। তো একটা হচ্ছে পেলভিস। এখন আমরা জানি যে পেলভিস বা আর্টিকুলেটেড পেলভিস যেটা সেটা হচ্ছে আমাদের ভাইভা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ হার্ড পার্টে যে ভাইভাটা হয় তখন প্রত্যেকটা কার্ডে ইউজুয়ালি আইদার আর্টিকুলেটেড স্কাল বা আর্টিকুলেটেড পেলভিস দুটার মধ্যে একটা থাকবে। আর এই দুটার মধ্যে আর্টিকুলেটেড পেলভিসটাই হচ্ছে একটু বেশি কঠিন, কারণ এটা হচ্ছে যেহেতু এখানে অনেকগুলো ভিসেরাল রিলেশন আছে। দেখা যায় যে যদিও এটা হার্ড পার্টের ভাইভা কিন্তু কোয়েশ্চেন করতে করতে কিন্তু আমরা ভিসেরার দিকে চলে যাচ্ছি। সো ওই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে এখানে। সো যাই হোক, রিটার্নের ক্ষেত্রে যে কোয়েশ্চেনটা আসে এটা হচ্ছে একটা দেখতে পাচ্ছি হাউ দ্য বনি পেলভিস ইজ ফর্ম। সো কিভাবে ফর্মটা আমরা জানি যে দুইটা হিপ বোন এবং হচ্ছে স্যাক্রামেন্ট ককিক্স আর হচ্ছে ডিফারেন্সেস বিটুইন মেল এন্ড ফিমেল পেলভিস, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো ডিফারেন্সেস অনেকগুলো আমাদের বইতে বলা আছে, আমি কয়েকটা বলে যাই সিরিয়ালি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে জেনারেল বিল্ড। মেল পেলভিসের ক্ষেত্রে হচ্ছে হেভিয়ার এন্ড স্ট্রঙ্গার, ফিমেলে হচ্ছে লাইটার থিনার। পেলভিক ইনলেট যেটা সেটা হচ্ছে ইউজুয়ালি হার্ট শেপ আর মেলে, আর ফিমেলে হচ্ছে ইউজুয়ালি রাউন্ড ইন শেপ। পেলভিক ক্যাভিটি হচ্ছে মেলে লঙ্গার এন্ড মোর কোনিক্যাল, ফিমেলে হচ্ছে শর্টার এন্ড মোর সিলিন্ড্রিক্যাল। পেলভিক আউটলেট হচ্ছে মেলে আউটলেট ইজ স্মলার দেন ইনলেট আর ফিমেল হচ্ছে ইনলেট এন্ড আউটলেট আর নিয়ারলি ইকুয়াল। আইলিয়াক ফোসা মেলের ক্ষেত্রে মোর কনকেভ, ফিমেলের ক্ষেত্রে শ্যালো। ইসিওপিউবিক রামাই হচ্ছে thick and significant everted due to stronger attachment of the crura of the penis in male, আর ফিমেলে হচ্ছে thin and not much everted due to weak attachment of crura clitoris. Acetabular ক্যাভিটিটা হচ্ছে মেলে লার্জ, ফিমেলে স্মল। অবটুরেটর ফোরামেন্টা হচ্ছে মেলে লার্জ এন্ড ওভাল, ফিমেলে স্মল এন্ড ট্রায়াঙ্গুলার। প্রি অলিকুলার সার্কাস মেলে হচ্ছে লেস মার্কড, ফিমেলে মোর ওয়েল মার্কড। সাবপিউবিক অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে মেলের ক্ষেত্রে ন্যারোয়ার এবং ফিমেলের ক্ষেত্রে ওয়াইডার। সো আমি কয়েকটা বললাম, এরকম আরো অনেকগুলো ডিফারেন্সেস আছে আমাদের বইতে অনেকগুলি দেওয়া আছে। আমাদের এক্সামে কত মার্কস আসে সেটার উপরে ডিপেন্ড করেছে আমাদের এই ডিফারেন্সেস গুলো লিখতে হবে। সো আমরা রিটেনের মধ্যে যেভাবে জিনিসটাকে সাজিয়ে রাখেন ভাইবার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে যেই ডিফারেন্সেস গুলো বনে একদম দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আমাদেরকে আগে বলতে হবে, এবং অনেক সময় সেই ডিফারেন্সেস গুলো কিন্তু দিয়ে আমাদেরকে বনের ডিটারমিনেশন করতে হবে যে এটা কি মেল পেলভিস নাকি ফিমেল পেলভিস। তো সেই ক্ষেত্রে অ্যাসিডিবুলার ক্যাভিটি, ইসোপিউবিক রামাই, সাবপিউবিক অ্যাঙ্গেল এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে আগে বলতে হবে। নেক্সট একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি পেলভিক ডায়াফ্রাম। এটা হচ্ছে বেসিক্যালি পেরিনিয়াম টপিকটা থেকে একটা কোয়েশ্চেন। পেরিনিয়াম টপিক থেকে রিটেনে ওরকম কোয়েশ্চেন খুব একটা কমনলি আসে না, কিন্তু এটা কিন্তু এই যে আবার ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা আর্টিকুলেটেড পেলভিসে তো অবশ্যই ধরা হবে, এটা কিন্তু সফট পার্ট পরীক্ষাতেও কিন্তু এই পেরিনিয়াম থেকে কোয়েশ্চেন করা হয়। এবং পরবর্তীতে আমরা যখন ক্লিনিক্যাল সাইডে উঠবো, সার্জারি করবো, তখন কিন্তু এই পেরিনিয়াম খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হয়ে দাঁড়ায় সেই সময়টার জন্য। সো এখান থেকে আমাদেরকে এই পেরিনিয়ামের কনসেপ্টগুলো ক্লিয়ার করে যেতে হবে। রিজনের জন্য আমি যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পেলভিক ডায়াফ্রাম। সো পেলভিক ডায়াফ্রামটা কিছু নেই, ইট ইজ আ মাস্কুলার পার্টিশন যেটা হচ্ছে সেপারেটস দি পেলভিক ক্যাভিটি ফ্রম দি পেরিনিয়াম। এটার ফর্মেশন হচ্ছে দুটো মাসল এবং দুটো ফাসা। মাসল হচ্ছে লেভেটার অ্যানা এবং ককিজিয়াস, আর ফাসা হচ্ছে সুপিরিয়র এন্ড ইনফিরিয়র ফাসা অফ দি পেলভিক ডায়াফ্রাম। এখানে হচ্ছে কিছু ওপেনিংস থাকে। একটা হচ্ছে হায়াটাস ইউরোজেনিটালিস যেটা হচ্ছে ইউরেথ্রা আর ভেজাইনা ইন ফিমেল ট্রান্সমিট করবে, আর অনলি ইউরেথ্রা ট্রান্সমিট করবে ইন মেল। আর হায়াটিস রেক্টালিস যেটা হচ্ছে ট্রান্সমিট করবে অ্যানোরেক্টাল জাংশন। আর হচ্ছে হায়াটিস অফ
সোয়ালভে বলা হয়, যেটা হচ্ছে একটা অ্যাবনর্মাল ওপেনিং। তো যেখান থেকে হচ্ছে পেলভিক ভিসেরাটা মাইট হার্নিয়েট, বাট মেইনলি মেইন ওপেনিং হচ্ছে দুইটা, ইউরোজেনিটালিস এবং রেক্টালিস। আর ফাংশন হচ্ছে ইট সাপোর্টস দি পেলভিক ভিসেরা, আর হচ্ছে ইট প্রিভেন্টস দি ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ দি ইউটেরাস। সো আমরা ইউটেরাসের সাপোর্টে কিন্তু এই পেলভিক ডায়াফ্রামের যে এলিভেটর অ্যানাই মাসল সেটার কথা বলেছিলাম। আর এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে ডিউরিং পার্চুরেশন, tearing of the pubococcous part of the levator ani usually results in the prolapse of the uterus. So পার্চুরেশন বা চাইল্ড বার্থের সময় এই পেলভিক ডায়াফ্রামের একটা পার্ট রাপচার হয়ে যেতে পারে এবং ওখান থেকে হচ্ছে ইউটেরাসের যে সাপোর্টটা দিত সেটা তখন আর পাবে না, সো ইউটেরাসটা অনেক সময় প্রোলাপস হয়ে যেতে পারে। সো উইথ দ্যাট কোয়েশ্চেন আমাদের শুধুমাত্র অ্যানাটমির অ্যাবডোমেনের সব কোয়েশ্চেন গুলো দেখা হলো না, বরং আমাদের গত 18টি সেশন ধরে আমরা রিটেনের জন্য যতগুলো কোয়েশ্চেন আছে প্রত্যেকটা কার্ড থেকে, প্রত্যেকটা প্রফের পেপার থেকে আমরা ডিসকাশন করার চেষ্টা করেছি। সো আমি যদিও আমাদের পুরা সিরিজটি ধরে অনেক জায়গায় আমি এরকম অনেক টিপস দেওয়ার চেষ্টা করেছি যে কোথায় কয়েকটা আনসার কিভাবে লিখবো, এখন আমি হচ্ছে ওভারঅল কয়েকটা টিপ দিয়ে দিতে চাই, যেটা আমি মনে করি যে অ্যানাটমির প্রত্যেকটা কার্ড, প্রত্যেকটা টার্ম এবং রিটেনের প্রত্যেকটা পেপারের প্রত্যেকটা গ্রুপের জন্য অ্যাপ্লিকেবল। সো প্রথম কথাটাই হচ্ছে আমরা মেডিকেল সায়েন্সে বা মেডিকেলের পরীক্ষাতে একটা অন্যতম আমাদের টপিক হচ্ছে ডেফিনিশন। সো আমরা জানি যে ডেফিনিশন আমাদেরকে অনেক অ্যাকুরেটলি বলতে হয়, বইয়ের ভাষায় বলতে হয়, এবং হচ্ছে ডেফিনিশন গুলো আমাদেরকে ইউজুয়ালি দেখা যায় যে ডেফিনিশন একটু এদিক সেদিক হয়ে গেলে এখানে অনেক বড় একটা ভুল হয়ে যায়। কিন্তু আমার দেখা মতে কিন্তু এই অ্যানাটমিতে এরকম ডেফিনিশন এরকম বাধা ধরা অবস্থা একটু কম আছে, কারণ অ্যানাটমিতে এরকম ডেফিনিশনই কম আছে যেটা হচ্ছে আমাদেরকে এইভাবে আলাদাভাবে ডেফিনিশন হিসেবে জিজ্ঞেস করতে পারে। সো আমি আমার সেশন গুলো ধরে যখন যেখানে ডেফিনেশন গুলো পেয়েছি আমি কিন্তু অলওয়েজ এখানে বলে দিয়েছি যে আমরা নিজেরা যেটা প্রিফার করবো বা যে বইয়ের থেকে প্রিফার করবো সেটা দিতে, কারণ অ্যানাটমির ক্ষেত্রে কিন্তু এরকম ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ডেফিনেশন গুলো কমই আছে। সো এই জিনিসটা আমি রেকমেন্ড করবো যে আমাদের পরীক্ষার আগে অ্যানাটমিতে যে হাতে গোনা হয়তো বা 20টা বা 25টার মতো ডেফিনেশন আছে সেটা একটু আমাদের কলেজের থেকে ক্লিয়ার হয়ে নিতে, যে এখানে আমাদের কোন বইটা ফলো করা উচিত বা কোন ডেফিনেশনটা দেওয়া উচিত, তাহলে হচ্ছে এখানে আমাদের কোনো ডাউট থাকবে না। সো এটা একটা মানে ছোটখাটো একটা জিনিস যেটা আমরা করে ফেলতে পারি। নেক্সট একটা জিনিস বলতে চাই যে অ্যানাটমির ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে, একদম প্রথম দিন থেকে আমরা শুনে শুনে থাকি যে জিনিসটা, সেটা হচ্ছে ফিগারের ব্যাপার। এখন আমরা চেষ্টা করব যে আমাদের রিটেন যে খাতাটা আইডিয়ালি এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের প্রত্যেকটা পার্টে আমরা যদি একটা করে, তাহলে কিন্তু এটা অনেক ভালো একটা রিটেনের খাতা হয়ে যাবে। কিন্তু এখন দেখা যায় যে প্রত্যেকটা পার্টে হয়তো বা ফিগার দেওয়া সম্ভব হয় না, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এরকম কিছু কিছু কোয়েশ্চেন থাকে যেখানে অ্যাজিউম করা হয় যেখানে ফিগার আলটিমেটলি দিতেই হবে, ফিগার না দিলে কিন্তু তখন এখানে মার্কটা কমে যাবে। সো যেমন কিছু বাউন্ডারি কন্টেন্ট বা আমি আমার কোয়েশ্চেন গুলোতে কোয়েশ্চেনের সাথে যে ফিগার গুলো নিয়ে এসেছিলাম ডাইরেক্টলি বই থেকে, এরকম ফিগার গুলো কিন্তু মোটামুটি ধরা যায় যে পরীক্ষায় আমাদেরকে দিতেই হবে। কিছু ফিগার নিটার থেকেও ছিল, কিন্তু নিটার ফিগার গুলো আমরা কিন্তু সিম্পলিফাই করে নিজেদের মতো দিতে পারি। এখন এরকম অনেকগুলো কোয়েশ্চেন থাকে যেখানে হচ্ছে আমরা মানে কোনো ডাইরেক্টলি কোনো ফিগার দেওয়া পসিবল না, তো সেখানে আমরা কি করব? যেমন একটা কোয়েশ্চেন আমি একটা যদি এক্সাম্পল দিই, যে যদি আমাদেরকে কোয়েশ্চেন করে ফ্যারিংস এর নার্ভ সাপ্লাই, এটার একটা কোয়েশ্চেন করে, তখন তো ফ্যারিংস এর নার্ভ সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা ওই ডিফারেন্ট ডিফারেন্ট নার্ভ একে তো আর এই নার্ভ সাপ্লাই দেখানো সম্ভব না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা রিলেটেড একটা ফিগার দিয়ে দিতে পারি, অর্থাৎ আমরা এখানে যেটা করতে পারি যে একটা হেমি সেকশনের ছবি এঁকে আমরা যে ফ্যারিংস এর যে ডিফারেন্ট পার্টস গুলো আছে সেই পার্টস গুলো লেবেল করে এই লেবেলিং এর মধ্যে লিখে দিতে পারি যে ইট ইজ সাপ্লাইড বাই এক্স না। সো এরকম একটা এক্সট্রা ফিগার যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু মানে আমাদের খাতাটা, আমাদের আনসারটা আর 10 জন 15 জন হচ্ছে কিন্তু এই আনসারটা আরেকটু রিচ হয়ে যাবে। কিন্তু এখানে অবশ্যই মনে রাখতে হবে যেটা যে এরকম প্রত্যেকটা আনসারে ফিগার দিতে চাই কিন্তু আমাদের টাইম যদি আমরা অতিরিক্ত নিয়ে নিই, কারণ আমরা জানি যে প্রত্যেক কোয়েশ্চেনে হচ্ছে একটা বাধা ধরা টাইম আছে, যে প্রত্যেক কোয়েশ্চেন আমার একটা স্পেসিফিক টাইমের মধ্যে শেষ করতে হবে। সো আমরা যদি দেখি যে এই টাইমের মধ্যে আমরা ফিগার দিয়ে শেষ করতে পারছি না, তাহলে কিন্তু এখানে ফিগার মানে দিয়ে অন্য একটা কোয়েশ্চেনের টাইম কমানো হচ্ছে, এখানে ফিগার না দেওয়াটাই বেটার হবে। সো এই জিনিসটা আমাদের আলটিমেটলি পরীক্ষা হলে ডিসিশন নিতে হবে, কোয়েশ্চেন প্যাটার্ন এবং মার্কস ডিস্ট্রিবিউশন দেখে আমাদেরকে ডিসিশনটা নিতে হবে যে আমরা কোন কোন ছবির সাথে বা কোন কোন কোয়েশ্চেনের সাথে আমরা এখানে ফিগার দিতে পারবো। নেক্সট একটা জিনিস, এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল, মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম অনেকে আমাকে এই জিনিসটা জিজ্ঞেস করতো যে আমরা জানি অ্যানাটমির ক্ষেত্রে একটা ইউনিক বিষয় হচ্ছে এখানে 7টা কোয়েশ্চেন থাকে, 7টা কোয়েশ্চেনের মধ্যে আমাদেরকে 5টা আনসার করতে হয়, তো 2টা কোয়েশ্চেনে আমাদের এখানে অপশন থাকে। সো এখানে কি আমাদের এরকম কোনো স্পেসিফিক কোয়েশ্চেন আমাদেরকে মানে প্রিফারেন্সিয়ালি আনসার করা উচিত, বা কোনো কোয়েশ্চেনে বেশি মার্কস পাওয়া যায় বা কোনো কোয়েশ্চেনে কম মার্কস পাওয়া যায়, এরকম কোনো ব্যাপার আছে নাকি? সো এই ব্যাপারে আমি বলবো যে আমাদের যদি 7টা কোয়েশ্চেনই মোটামুটি পারার মধ্যে থাকে, আমরা তখন চেষ্টা করবো যে যেই কোয়েশ্চেন গুলো মোটামুটি একটা পয়েন্ট বেসড আনসার দেওয়া যায় সেই কোয়েশ্চেন গুলো অ্যাটেন্ড করতে। যেমন কোয়েশ্চেন যদি হয় যে বাউন্ডারি কন্টেন্ট, তাহলে আমরা একটা হেডিং দিয়ে বাউন্ডারি, একটা হেডিং দিয়ে কন্টেন্ট লিখে দিব, জিনিসটা কারেক্ট করে লিখে দিলে আর একটা ফিগার রেখে দিলে কিন্তু এখানে একদম ছাতা ভাবে নাম্বারটা পাওয়া যাবে।
সো এখানে এইটার বদলে যদি আমরা একটা ডিসক্রিপটিভ কোয়েশ্চেন লেখার চেষ্টা করতাম, যেমন একটা নার্ভের কোর্স, একটা আর্টারি কোর্স, বা যেটা আমি অলওয়েজ রেকমেন্ড করি না করার জন্য, হিস্টোলজিক্যাল ফিগার যদি এখানে আঁকতে যেতাম, তাহলে দেখা যেত যে এখানে লেখাটা অনেক বড়, টাইমটাও বেশি লাগছে, কিন্তু এখানে ডিসক্রিপটিভ যেহেতু সাবজেক্টিভ মার্কিং এর ব্যাপারটা চলে আসছে, এখানে এক এক টিচার এখানে এক এক ভাবে মার্কটা দিবে। সো একটা অবজেক্টিভ ওরিয়েন্টেড কোয়েশ্চেন আনসার করলে কিন্তু আমরা ওই হ্যাসেলটা ফেস করবো না। সো আমাদেরকে অলওয়েজ চেষ্টা করা উচিত ওই কোয়েশ্চেন গুলো আনসার করার জন্য। তার সাথে আমি অলওয়েজ এই জিনিসটা রেকমেন্ড করবো যে ইউজুয়ালি গ্রুপে একটা কোয়েশ্চেন থাকে, এক্সপ্লেন অ্যানাটমিক্যালি কোয়েশ্চেনটা, আমি অলওয়েজ রেকমেন্ড করবো ওই কোয়েশ্চেনটা অ্যাটেম্প করার জন্য। এখন এক্সপ্লেন অ্যানাটমিক্যালি কোয়েশ্চেনটা কেন? কারণ এই কোয়েশ্চেনগুলো যেহেতু ডাইরেক্টলি বইয়ের থেকে তুলে দেওয়ার কোনো ব্যাপার নেই, এখানে জাস্ট আমাদের কনসেপ্ট দিয়ে জিনিসটা আমাদেরকে বুঝাতে হবে, সেই প্রবলেম বেসড একটা কোয়েশ্চেন থাকবে, সেটা আমাদেরকে সলভ করতে হবে। দেখা যায় যে এই কোয়েশ্চেনটা যদি আমি নিজের থেকে ভালো মতো বুঝিয়ে আমার আনসারে লিখতে পারি, তাহলে কিন্তু প্রফেসরদের দেখা যায় একটা টেন্ডেন্সি থাকে এখানে বেশি মার্কস দেওয়ার জন্য, কারণ মানে তারা মনে করবে যে হ্যাঁ, স্টুডেন্ট আসলে এই জিনিসটা বুঝতে পারছে। সো ওইটা, এই এক্সপ্লেন অ্যানাটমিক্যালি গুলো হচ্ছে আমাদেরকে অ্যাটেম্প করা উচিত। এখন এক্সপ্লেন অ্যানাটমিক্যালি গুলো আসলে এর মধ্যে কোনো কমন ফরম্যাট বের করা বা কমন কোয়েশ্চেন প্যাটার্ন বের করা কিন্তু এখানে খুব একটা মানে বুদ্ধিমানের কাজ না, কারণ এখানে পুরো জিনিসটাই হচ্ছে এটা একটা নতুন একটা প্রবলেম বেস সিচুয়েশন থাকবে, যেটা হচ্ছে আমাদেরকে একটা কনসেপ্ট দিয়ে সলভ করতে হবে। কিন্তু তাও কিন্তু দেখা যায় যে এর মধ্যেও হচ্ছে কিছু প্যাটার্ন থাকে, যেমন একটা কমন প্যাটার্ন হচ্ছে যে আমাদের যে রিফার্ড পেইনের কোয়েশ্চেন গুলো, সেটা হচ্ছে অনেক সময় এক্সপ্লেন অ্যানাটমিক্যালি চলে আসে। সো ওই সবগুলো কোয়েশ্চেন আমরা সেম আনসারের ফর্মেট দিয়ে লিখতে পারি। আরেকটা কমন ফরম্যাট হচ্ছে যে কোন একটা নার্ভ লেশনের জয়েন্ট ফিক্সড হয়ে যাওয়া, সেটাও কিন্তু আমরা একই ফরম্যাটে লিখতে পারি। সো এই এক্সপ্লেন অ্যানাটমিক্যালি কোয়েশ্চেন গুলো হচ্ছে আমাদেরকে অলওয়েজ অ্যাটেম্প্ট করা উচিত আমি মনে করি। আর তার সাথে আরেকটা জিনিস যে অনেক সময় অনেকে মনে মানে বুঝে না যে আমি কোন আনসারটা কত বড় করে লিখবো। সো যেটা বললাম যে অবজেক্টিভ ওরিয়েন্টেড যদি আমরা আনসারটা লিখি, তাহলে কিন্তু আমাদের মানে এখানে বড় বা ছোট করার কিছু নেই, আমার আনসার যেটা আমি সেটাই লিখবো। আর এরকম যখন একটা কোয়েশ্চেন আছে যে রাইট ডাউন দ্য ডিফারেন্সেস বিটুইন টু স্ট্রাকচার্স বা থ্রি স্ট্রাকচার্স, তখন কিন্তু আমরা একটা টেবিল এঁকে হচ্ছে ডিফারেন্সেস গুলো লিখবো, কারণ টেবিল মানে এঁকে করলে হচ্ছে জিনিসটা সবচেয়ে সুন্দরভাবে বোঝানো যায়। সো সেই ক্ষেত্রে আমাদের এই কোয়েশ্চেনে যত মার্কস থাকবে, আমরা চেষ্টা করবো তার ডাবল ডিফারেন্সেস দেওয়া। সো 2 মার্ক থাকবে 4টা ডিফারেন্স, 3 মার্ক থাকবে 6টা ডিফারেন্স, এরকম। তখন হচ্ছে একটা ডিফারেন্সের জন্য 0.5 মার্কস, মানে এরকম হিসাবে আর কি আমরা জিনিসটা করতে পারি। অবশ্যই এখানে যদি আরো বেশি ডিফারেন্স দিতে পারি তাহলে তো আরো ভালো, 6টার জায়গায় 8টা 10টা দিলে আরো ভালো, মোস্ট ওয়েলকাম। বাট অ্যাটলিস্ট আমাদেরকে ওই ডাবল নাম্বার অফ ডিফারেন্সেসটা দেওয়া উচিত এখানে। আর লাস্ট একটা বিষয় যেটা বলতে চাই আমার সাইড থেকে সেশনটা শেষ করার আগে, সেটা হচ্ছে যে খুবই জেনারেল একটা কথা, যে আমরা জানি মেডিকেল কলেজে এসে ইমপ্রেশন আসলে যে কত বড় একটা ফ্যাক্টর, এবং সেটা আমাদের ডে টু ডে লাইফে অনেক বড় একটা পার্ট প্লে করে থাকে, এটা বাই নাও আমরা সবাই বুঝে গেছি। সো রিটেনের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা মানে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল। সো আমার আনসারের পেপারটা যদি আমাদেরকে উপর থেকে বাইরে থেকে দেখে মনে হয় জিনিসটা অনেক নিট এন্ড ক্লিন, অনেক গুছানো, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের প্রফেসর যখন ভিতরে যাবেন আনসারটা চেক করতে, তার ওনাদের মানে টেন্ডেন্সিটা বেশি থাকবে যে একটু 0.5 করে হোক আমরা একটু বেশি মার্ক দেওয়ার চেষ্টা করবেন তারা। সো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের মানে পেপারটাকে যেভাবে প্রেজেন্ট করতে পারি, যেভাবে দেখতে সুন্দর লাগবে সেভাবে প্রেজেন্ট করতে পারি। যেমন অনেকে একটা কাজ করে যে কিছু রুলিং করে রাখে ডান সাইডে, বাম সাইডে এবং উপরে লাইন টেনে রাখে, সেটা করলে অনেক সুন্দর দেখায় আমার মনে হয়। কিন্তু অনেকে আবার আরেকটা কাজ করে যে পেপারটা ভাঁজ করে, মানে উপরে এবং দুই সাইডে ভাঁজ করে, সেটা আমি রেকমেন্ড করবো না, কারণ ভাঁজ করলে জিনিসটা তখন আরো উল্টা অনেক বেশি মানে মেসি হয়ে যায়, সেটা দরকার নেই। সো আমরা মানে টাইম পেলে 2 মিনিট বা 3 মিনিট লাগবে, আমরা প্রত্যেকটা পেপার এর পেজ হচ্ছে এরকম লাইন টেনে নিবো। আর সেকেন্ড একটা জিনিস যেটা করতে পারি, আমরা দুইটা ডিফারেন্ট কালারের পেন ইউজ করতে পারি। একটা হচ্ছে ব্লু পেন দিয়ে আমরা সব হেডিং দিতে পারি, যেমন অ্যান্সার টু দি কোয়েশ্চেন নাম্বার এত, সেটা আমরা দিতে পারি। এবং সেটার ভিতরে যখন যাব তখন অ্যান্সার টু দি পার্টে সেটাও ব্লু পেন দিয়ে দিব। এবং ওই অ্যান্সারের যে মেইন জিনিসটা, যেমন যদি অ্যান্সারে চাই একটা কোর্স একটা এক্সটেনশন, তাহলে এই কোর্স কথাটা আমরা ব্লু পেন দিয়ে লিখে আন্ডারলাইন করে দেন ব্ল্যাক পেন দিয়ে সেই কোর্সটা লিখতে পারি, এবং পরবর্তীতে এক্সটেনশনটা ব্লু পেন দিয়ে লিখে তার নিচে এক্সটেনশনটা ব্ল্যাক পেন দিয়ে। সো এইভাবে আর কি জিনিসটা যদি আমরা ডিফারেন্ট কালার্স দিয়ে এখানে রিপ্রেজেন্ট করি, তাহলে কিন্তু জিনিসটা অনেক সুন্দর হবে, এবং প্রফেসরদের সামনে চোখের সামনে জিনিসটা ভাসবে যে পুরো আনসারটা আমি কিভাবে লিখেছি, তোমাদেরকে খুঁজতে হবে না যে একটা আনসার কোথায় শেষ এবং পরের আনসারটা কোথায় শুরু। তাছাড়া আমরা যেগুলো করতে পারি যে আমরা মানে আনসারের মধ্যে যে স্পেস রাখার যে ব্যাপারটা, সেটা আমরা যত স্পেস রাখলে আমাদের জিনিসটা দেখতে সুন্দর হবে, এবং আমাদের হ্যান্ড রাইটিং এর সাইজটা যেরকম হলে দেখতে সুন্দর হবে। আর বিশেষ করে একটা যেটা জিনিস আমি অনেক শুনেছি এই জিনিসটা ফলো করতে, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেক গ্রুপের ফার্স্ট যে পেজটা, মানে একদম যে পেজে লেখা শুরু করব, সেই পেজে আমরা যে আনসারটা লিখবো সেটা ফার্স্ট আনসার হওয়ার দরকার নেই, সেটা যে আনসারই হবে আমরা নাম্বারটা ঠিক মতো দিয়ে লিখবো, কিন্তু ওই আনসারটা জানিয়ে আমাদের অনেক মানে সুন্দর হয় সেই আনসারটা, বোথ ইন টার্মস অফ অ্যাপিয়ারেন্স এন্ড ইন টার্মস অফ কন্টেন্ট। কারণ এই ফার্স্ট পেজে যদি আমি হচ্ছে প্রফেসরদের একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে নিতে পারি, তাহলে কিন্তু রেস্ট অফ দি পেপার আমি যেরকমই লিখে না কেন, ওখানে কিন্তু ওই ইমপ্রেশনের একটা রেস্ট থেকে যাবে। সো মার্কসটা কিন্তু ওইভাবেই আসবে। সো এইগুলো হচ্ছে মোটামুটি আমার সাইড থেকে কিছু টিপস।
এখন এই লাস্টে যে কথাগুলো বললাম আমরা অনেকে মনে করতে পারি যে এটা আসলে খুবই বেসলেস কথাবার্তা, যে কেন এত বড় একটা পরীক্ষায় আমি এত কিছু নিয়ে যাচ্ছি, তার মধ্যে আমার আবার এই লাইন আঁকতে হবে, এই ডিফারেন্ট কালার পেন ইউজ করতে হবে। কিন্তু আসলে এগুলো ছোট ছোট জিনিস হলেও, মানে ছোট ছোট জিনিস বিল্ড আপ করতে করতে দেখা যায় অনেক বড় একটা জিনিস হয়ে যায়। সো আমরা চিন্তা করতে পারি যে 10টা কোয়েশ্চেনে যদি আমরা 0.5 করে বেশি পাই, মানে 10টা কোয়েশ্চেন তাহলে 5 মার্ক দাঁড়াচ্ছে, কিন্তু বেশি 5 মার্ক কিন্তু অনেক বেশি বড় একটা নাম্বার। সো এগুলো আমি যখন নিজে মেডিকেল কলেজে ফার্স্ট এসেছিলাম আমি কিছুই ফলো করতাম না। পরে যখন আস্তে আস্তে এগুলো ফলো করা শুরু করেছি আমি নিজেই আমার মার্কসের ডিফারেন্সটা দেখতে পেরেছি। তো এর জন্য আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে জিনিসটা শেয়ার করছি। আশা করি যে সবাই যদি আমরা এরকম টিপস গুলো ফলো করে থাকি, এবং আমার এই পুরো সিরিজ ধরে গত 18টা সেশন ধরে আমি যেভাবে যেভাবে বলেছি সেভাবে সেভাবে যদি জিনিসগুলো আমরা লিখি, তাহলে আশা করি সবাই পরীক্ষা হলে অনেক ভালো মার্কস নিয়ে চলে আসতে পারবে। ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সব উপদেশের জন্য। আমাকে আসলে আপনি কোনো প্রশ্ন করার সুযোগই দেন নাই। আপনি একদম মানে যতগুলো জিনিস আমাদের জন্য প্রয়োজন একজন স্টুডেন্ট হিসেবে, স্পেশালি রিটেনের জন্য, আপনি সবগুলো বিষয় খুব সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছেন। ভাইয়া ছোট্ট করে আমি একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে আমাদের যেসব দর্শক পরবর্তীতে এই ভিডিওগুলো দেখবেন, তারা তাদের নিজেদের পড়াশোনার সাথে আমাদের এই ভিডিওগুলো কিভাবে কম্পেনসেট করে নিতে পারবেন? তারা কি আমাদের ভিডিওগুলো আগে দেখে তারপর বইয়ের পড়াটা পড়বেন, নাকি বইয়ের পড়াটা পড়ে তারপর রিভিশনের জন্য ভিডিওটা দেখবেন? এক্ষেত্রে আপনি কোনটা রেকমেন্ড করবেন? এখানে আমি যেটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে আগে পড়ে নেওয়া। মানে আগে আমরা কিন্তু যে রিটেনের জন্য যেটা গুছিয়েছি সেটা কিন্তু শুধুমাত্র স্পেসিফিক্যালি রিটেন কভার করার জন্য, মানে রিটেনের জন্য ফাইনাল রিভিশনটা যেখান থেকে হবে। তো সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করবো আগে হচ্ছে মানে ইন জেনারেল গ্রস যে রিভিশনটা দেওয়া, মানে প্রত্যেকটা টপিক নিয়ে হচ্ছে বেসিক আইডিয়াটা নেওয়া, সেটা আগে করতে। সেটা যখন প্রত্যেকটা চ্যাপ্টার মানে রেসপেক্টিভ পার্ট বা চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তারপর হচ্ছে স্পেসিফিক্যালি রিটেনের জন্য কি কি কোয়েশ্চেন আসে এবং সেই আনসারগুলো কিভাবে লিখবো, তারপর হচ্ছে সেটা গ্রো থ্রু করতে। ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ। এখন হচ্ছে মানে আমরা মোটামুটি পড়াশোনা রিলেটেড বা টিপস এন্ড ট্রিক্স রিলেটেড বোধহয় আমার দর্শকদের আর কিছু জানার নাই, কারণ আপনি অনেক বড় একটা সময় জুড়ে খুব সুন্দর করে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় বুঝাই দিয়েছেন। তাই এখন আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে লম্বা একটা সময় ধরে আমাদের সাথে ছিলেন, প্রায় 18টা সেশন জুড়ে, আজকে সেশনটা শেষ হয়ে যাচ্ছে, এটা আসলেই খুবই মানে কষ্টের ব্যাপার। আমি মানে আপনার কাছে অবশ্যই দাবি রাখবো যে সামনে আবার যখন কোনো সেশন হবে তখন আমাদেরকে সময় দিবেন সেই জন্য। এখন আপনার কাছে ভাই জানতে চাচ্ছি, আমাদের সাথে এই জার্নিটা আপনার কেমন ছিল, আপনি কেমন উপভোগ করেছেন, এবং অ্যাক্সিস মেডিকেল স্কুলের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আচ্ছা, সো জার্নিটা আমার জন্য অবশ্যই একটা পজিটিভ জার্নি ছিল। তবে মানে ফ্র্যাঙ্কলি যদি বলতে হয় যে প্রথম যখন আমাকে অ্যাক্সিস মেডিকেল স্কুল থেকে এভাবে যোগাযোগ করা হলো যে এরকম একটা অ্যানাটমি রিটেন সেশন আমাকে কন্ডাক্ট করতে, তখন আমি মানে সত্যি কথা বলতে ফার্স্টে অনেক নার্ভাস হয়ে গেছিলাম। কারণ যদিও অ্যানাটমি আমার খুবই পছন্দের একটা সাবজেক্ট, এবং আমি চেষ্টা করেছিলাম যে আমি যখন ফার্স্ট পেজের স্টুডেন্ট ছিলাম তখন সাবজেক্টটা অনেক ডিপলি পড়তে। অলমোস্ট 1.5 বছর হয়ে গেছে এই সাবজেক্টের সাথে আমার কোনো সেরকম ভাবে টাচ নেই। সো এরকম একটা সিচুয়েশনে এসে মানে লাইভে এসে সবার সামনে এরকম কোয়েশ্চেন ডিসকাশন করা, জিনিসটা আমার ফার্স্টে আসলে একটু ভয় ভয় লাগছিল ফার্স্টে। দেন যখন সিরিজ গুলো শুরু করলাম, মানে সেশন গুলো শুরু করলাম এক এক করে, আমার যেটা করতে হয়েছিল যে প্রত্যেকটা সেশনের আগে আমার নিজের একদম রুট লেভেল থেকে রিভিশনটা দিতে হয়েছিল। মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন যেভাবে দুটো বই একসাথে করে কোয়েশ্চেন ব্যাংক একসাথে করে যেভাবে পড়তে হয়েছিল, সেভাবেই আমাকে নতুন করে জিনিসটা পড়তে হয়েছে। এবং মানে আমার মোটামুটি একটা ফুল রিভিশন যেটাকে বলে, মানে অ্যানাটমির একটা ফুল রিভিশন 1 মাস ধরে সলিড রিভিশন হয়ে গেছে। এবং আমি মানে আমি নিজে খুবই থ্যাঙ্কফুল এটার জন্য, কারণ এই জিনিসটা অবশ্যই আমার সামনে যখন ক্লিনিক্যাল সাইড গুলোতে যাবো তখন এই জিনিসটা খুবই কাজে দিবে। সো এই সেশন গুলো যখন শুরু করেছিলাম তখন আমার মানে আমার যে আইডিয়াটা ছিল সেটা এটাই ছিল যে এই সেশন গুলো থেকে শুধুমাত্র আমি আম, একজন সিনিয়র হিসেবে বা যে এই পরীক্ষাটা পাশ করে এসেছে এরকম একটা পার্সপেক্টিভ থেকে আমি শুধুমাত্র কিছু টিপস, কিছু ট্রিক্স এগুলোই কিন্তু দিতে পারবো। মানে এর বেশি কিন্তু হচ্ছে আমার মানে আমি এখানে দিতে পারবো না আসলে। কারণ জিনিসটা হচ্ছে অ্যানাটমি অনেক ভাস্ট একটা সাবজেক্ট এবং এটা পড়ানো অনেক বেশি ডিফিকাল্ট একটা সাবজেক্ট। আমি শুধুমাত্র যে জিনিসগুলো বলেছি এতগুলো সেশন ধরে আমি যে আনসার গুলো বলে গেছি, সেই আনসার গুলো কিন্তু আসলে মানে মেইন কন্টেন্ট ছিল না এই সেশনের। কারণ আমরা মোটামুটি সবাই জানি রিটেনে কমন কোয়েশ্চেন কি কি আসে, সেটা আনসার আমরা বই থেকে পড়ে নিব। অনেকের আনসার ডিফারেন্ট হতে পারে, আমি একটা বই ফলো করেছি, অন্য কেউ অন্য অন্য এক বই ফলো করতে পারে, লেকচার ফলো করতে পারে। বাট মেইন জিনিস আমি যেটা চেয়েছিলাম যে যে টিপস গুলো যে কিভাবে আমি একটা জিনিস মনে রাখবো বা একটা আনসার আমি কিভাবে লিখবো, কি এখানে আমার হাইলাইট করতে হবে, কি আমার এখানে ভুল করলে চলবে না, এই জিনিসগুলো হচ্ছে আমি এখানে ডেলিভার করতে চেয়েছিলাম। আর তার সাথে আরেকটা জিনিস যেটা মানে আমি চেয়েছিলাম এবং অ্যাক্সিস থেকেও চেয়েছিল যে এই মোটামুটি এখন যারা লাইভ সিরিজটা ফলো করেছেন তাদের তো গত 8 মাস ধরে প্রায় মানে কলেজ আমাদের সবারই বন্ধ, তো স্বাভাবিকভাবে 99% মানুষ তো আমাদের পড়াশোনা থেকে আমরা অনেক দূরে চলে এসেছি এবং আমি নিজেও আমার ফেজের পড়াশোনা থেকে অনেক দূরে।
তো এরকম একটা সিচুয়েশনে আমার এই সিরিজটার একটা মানে এটা একটা অবজেক্টিভ ছিল যে এই সিরিজটা যারা ফলো করবে, যারা জাস্ট কথাগুলো শুনবে, তাদের হয়তো বা অনেক কিছু মনে চলে আসবে, এবং পরবর্তীতে তারা যখন অ্যাকচুয়ালি প্রফের রিভিশনটা দিবে, প্রফের স্টাইলে পড়াটা শুরু করবে, তখন কিন্তু তাদের এই জিনিসগুলো মনে করতে আর একটু ইজিয়ার হয়ে যাবে, যেহেতু মানে তারা যদি এই সিরিজটা ফলো করে থাকে। সো এরকম দুটো অবজেক্টিভ নিয়ে শুরু করেছিলাম। আশা করি এই দুটো অবজেক্টিভ অ্যাচিভ করতে পেরেছি। অ্যাক্সিস মেডিকেল স্কুল সত্যি অনেক বড় একটা এফর্ট, মানে অনেক বড় একটা কাজ করছে এরকম ভাবে ডিফারেন্ট সেশনস অর্গানাইজ করে আমাদের স্যার ম্যাডামদের এবং আমাদের সিনিয়র বড় ভাইদের। এবং আমি নিজেই যখন আমার আমার ফেজের কোনো একটা কনফিউশন থাকে, যেটা আমি ধরো বই থেকে পাই না, আমার ফার্স্ট তখন রিসোর্সটা হয়ে যায় যে অ্যাক্সিস মেডিকেল স্কুলের যে ডিফারেন্ট লেকচার গুলো, ডিফারেন্ট প্লে লিস্ট গুলো ইউটিউব থেকে, আমি নিজেই সেটা ফলো করে থাকি। সো আমি যেহেতু এরকম একটা জিনিসের একটা মানে ইউজ আমি নিজে করছি, এবং এই জিনিসের ইম্পর্টেন্স আমি নিজে বুঝতে পারছি এরকম একটা অল্ট্রুইস্টিক এফর্টের মধ্যে, এখানে আমার নিজের কন্ট্রিবিউশনটা রাখা এটা অনেক বড় একটা অপরচুনিটি ছিল, এবং সাথে অনেক বড় একটা রেসপন্সিবিলিটিও ছিল। সো আশা করি সেই রেসপন্সিবিলিটিটা আমি ভালো মতো ফালফিল করতে পেরেছি। অনেক ধন্যবাদ ভাইয়া। প্রিয় দর্শক, আপনারা কিন্তু বুঝে গেছেন যে আসলে আমাদের এই সেশন গুলো কতটা গুরুত্বপূর্ণ একজন প্রফ পরীক্ষার্থী হিসেবে। আপনারা অবশ্যই যারা এই সেশন গুলো নিয়মিত ছিলেন না, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই সেশন গুলো কন্টিনিউ করবেন। এবং আমি বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কেউ যদি এই সেশন গুলো পুরোপুরি ভাবে ফলো করে, নিয়মিত সেশন গুলো দেখে এবং সেই অনুযায়ী যদি সে তার বইটাকে ফলো করে গুছিয়ে নেয়, তাহলে তাকে প্রফে ইনশাআল্লাহ কেউ আটকাতে পারবে না। তো প্রিয় দর্শক, আমি আবারও একটু ভাইয়ের কাছে যেতে চাই। ভাই, আপনার কাছে হচ্ছে সর্বশেষ একটা বিষয় জানতে চাইবো যে আমাদের যারা দর্শক নিয়মিত যারা আপনার ভিডিওগুলো দেখছেন এবং যারা সামনে দেখবেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? ওয়েল, একাডেমিক্স এর বাইরে এটাই বলা আছে যে অ্যানাটমি সাবজেক্টটা অনেক ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট, এটা অনেক ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। মানে জিনিসটা জাস্ট আমি একটা আইটেম দিয়ে পরীক্ষা পাস করে যাব, প্রফ দিয়ে ফেস পাস করে যাব, জিনিসটা মানে এইভাবে না দেখতে। কারণ হিউম্যান বডি মানে ক্রিয়েশনের সবচেয়ে মানে ইন্টারেস্টিং, সবচেয়ে অ্যামেজিং একটা মেশিন। এই মেশিনের ব্যাপারে জানার ইন্টারেস্টটা, মানে এই ইন্টারেস্টটাই যাতে আমাদের পড়াশোনার এই গতিটাকে ফিল করে, মানে আমার একটা পরীক্ষা পাস করতে হবে, আমার একটা প্রফ দিতে হবে, সেটা জানি আমাদের কখনো মানে পড়ার মেইন উদ্দেশ্য না হয় না। অনেক ধন্যবাদ ভাইয়া। তো প্রিয় দর্শক, বুঝতেই পারছেন, শিখতে হবে হচ্ছে নিজের জন্য, নিজের জানার জন্য, বোঝার জন্য শিখতে হবে। শুধুমাত্র পরীক্ষায় পাশ করার উদ্দেশ্যে মুখস্থ করা যাবে না। বুঝে বুঝে, যেন আমি, যেহেতু আমাদের মেডিকেল সায়েন্সটাই হচ্ছে প্র্যাকটিক্যাল সায়েন্স, আমাকে রোগী নিয়ে ডিল করতে হবে, আমাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে হবে, সেহেতু অবশ্যই যেটাই শিখবো সেটা যাতে আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি কাজে লাগাতে পারি, সেই টার্গেট সবসময় রাখতে হবে। তো প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। যদিও বিদায় জানাতে ইচ্ছা করছে না, তবুও বিদায় জানাতেই হবে, সময় বলছে চলে যাই। তো প্রিয় দর্শক, আসলে মন খারাপের কিছু নাই, কারণ অ্যাক্সিস মেডিকেল স্কুল এরকমই নিয়মিত সব বিশেষ বিশেষ লাইভ সেশন আয়োজন করে যাবে। অ্যানাটমি রিটেন সেশন শেষ হয়েছে, সামনে ভাইভা সেশন আসবে, প্র্যাকটিক্যাল সেশন আসবে। আপনারা সবাই সেই সেশন গুলো নিয়মিত ফলো করবেন, অ্যাক্সিস মেডিকেল স্কুলের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও গুলো আমাদের দেখবেন এবং সেই অনুযায়ী নিজেরা পড়াশোনা করবেন। আশা করি আপনারা পরীক্ষায় এইভাবে ভালো রেজাল্ট করতে পারবেন। তো প্রিয় দর্শক, আমরা আগামী সামনে যে সেশন গুলো আসবে সেই সেশন গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এবং আমার শ্রদ্ধেয় গেস্ট সীমান্ত মদক ভাইয়া আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।